হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আইটি লেকচারে। তো আজকে আমরা মেইনলি কমপ্লিট করব আমাদের পর্যাবৃত্তিক গতির লেকচার নাম্বার 2। লাস্ট ক্লাসে আমরা লেকচার নাম্বার 1 কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশন সাধারণ যে আলোচনাগুলো সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম এবং আমাদের পর্যাবৃত্তিক গতির যে অন্তরক সমীকরণটা সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা ওই সমীকরণের সমাধান এবং ওই সমাধানের যেই সমীকরণটা বা ইকুয়েশনটা, বিশেষ করে সরণের ইকুয়েশন আমরা বলতে পারি, সরণ থেকে বিভিন্ন ধরনের অন্যান্য যে রাশিগুলো আমরা কীভাবে ডিরাইভ করতে পারি সেগুলো আমরা দেখব এবং সেই রিলেটেড কিছু ম্যাথ আজকে আমাদের ক্লাসে কমপ্লিট করব। তো আজকে আমরা যে ম্যাথগুলো কমপ্লিট করব সবগুলো আসলে খুবই বেসিক টাইপের ম্যাথ। আমরা যদি মেইন কনসেপ্টটা বুঝে একটা দুইটা ম্যাথ আমি তোমাদের সলভ করে দিই, তাহলে বাদবাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তো তোমরা নিজেরা সলভ করতে পারলেও আমি আজকে স্লাইডে অনেকগুলো ম্যাথ অ্যাড করে রেখেছি যাতে তোমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে পারো, অথবা আমিও যাতে তোমাদের পর্যাপ্ত পরিমাণ ম্যাথ এখানে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো। পাশাপাশি আমাদের চ্যানেলটি তোমার ফ্রেন্ড সার্কেল এবং সহপাঠীদের মধ্যেও শেয়ার করে দিতে পারো, তারাও যেন তোমার পাশাপাশি বা তোমার সাথে আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুব সহজে এবং রেগুলারলি পেতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। তো আমরা কি শুরুতেই আজকে যেটা দেখব সেটা আমাদের সরল স্পন্দন গতি আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে আমাদের যদি একটা সাম্য অবস্থান থাকে, সাম্যবিন্দু থাকে, একটা বল থাকে, যে বলটা আসলে সাম্যবিন্দুর দিকে অলওয়েজ কাজ করবে এবং কি সেই বলটা সরণের সমানুপাতিক হবে, সরণের সমানুপাতিক হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে সেই ক্ষেত্রে আমরা একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি সৃষ্টি করা সম্ভব বা সৃষ্টি হয়। তো এটা অসংখ্য উপায়ে আমরা সৃষ্টি করতে পারি, যেরকম মনে করো স্প্রিংয়ের মাধ্যমে আমরা সৃষ্টি করতে পারি, সরল দোলক দিয়ে আমরা সৃষ্টি করতে পারি, অসংখ্য উপায়ে সেই গতিটা আমরা সৃষ্টি করতে পারি। তো আমরা গিয়ে আজকে যে অংশটা দেখব, এই অংশটা আমাদের যে সমীকরণের সমাধান বলো, ঠিক আছে, তারপরে গিয়ে আমরা বেগ, তারপর ত্বরণের যে ব্যাপারগুলো দেখব, সবগুলো গিয়ে আমি যে কোনোভাবেই আমি সরল স্পন্দন গতিটা সৃষ্টি করি না কেন, আমি যে কোনো উপায়ে সৃষ্টি করি না কেন, সব ক্ষেত্রেই আমাদের সূত্রগুলো প্রযোজ্য হবে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যখন আমরা মনে করো গিয়ে পর্যায়কাল দেখব। ঠিক আছে, পর্যায়কাল, তো পর্যায়কালের সূত্রটা আসলে কি আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে 2π/ω। ঠিক আছে, তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম এই ওমেগা যেটা, এই ওমেগাটা কিন্তু একটা কনস্ট্যান্ট থেকে আসে বা কি বিভিন্ন, আমি যদি জাস্ট ইকুয়েশনটা আবার একটু আজকে দেখাই, আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, F = kx - kx। ঠিক আছে, তাহলে আমি যদি বলি m এর সমান -kx, এইরকম একটা ফর্মেট আমি যে গতিতে সৃষ্টি করতে পারবো সেটাকে আমি কি বলতে পারবো, সরল স্পন্দন গতি বলতে পারবো। ঠিক আছে, অবশ্যই গতিপথটা আমার সরলরেখা বরাবর হওয়া লাগবে। তাহলে আমি এই এ যদি এই পাশে রাখি, আমি এই পাশে রাখি, তাহলে আমার দাঁড়াচ্ছে -k/m × x। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা বলতেছিলাম আসলে ওমেগা স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা বলতেছিলাম আসলে ওমেগা স্কয়ার। তাহলে আমি যদি বলি ওমেগা আসলে কত হবে, তাহলে ওমেগা হবে তোমার √k/m, যেখানে কেটা ছিল একটা কনস্ট্যান্ট আর m ছিল আমাদের কণার বল। তাহলে আমরা যখন বিভিন্নভাবে সরল স্পন্দন গতি সৃষ্টি করব, এক এক সময় হয়তো এই m এর মান বা k এর মানটা ভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, কণার বল তো কি সেমই থাকবে, এই কনস্ট্যান্টটা যেটা এটা হয়তো ক্ষেত্র বিশেষে ভিন্ন রকম হতে পারে। একটা স্প্রিংয়ের জন্য হয়তো এই কে যেটা, এই ক্যাটা স্প্রিং ধ্রুবক, যেটা হয়তো সরাসরি দেওয়া থাকবে। ঠিক আছে, অন্য কোনো একটা ক্ষেত্রে হয়তো এই ক্যাটার মান সরাসরি আমাকে দেওয়া নাও থাকতে পারে, বা অন্য দুই একটা রাশি সম্মিলিত রূপ হিসাবে থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি যখন স্প্রিংয়ের জন্য টি এর সূত্রটা পড়বো তখন হয়তো আমি বলবো 2π আর ওমেগা জায়গায় আমি লিখে দেবো √k/m, আলটিমেটলি দাঁড়ায় 2π√m/k হয় আর কি সূত্রটা স্প্রিংয়ের জন্য। ঠিক আছে, স্প্রিংয়ের জন্য একদম কি আমাদের এরকম হয়তো সূত্র একটা পাবো। অন্য কোনো উপায়ে যদি আমি সরল স্পন্দন গতি সৃষ্টি করি তাহলে হয়তো সূত্রটার চেহারাটা দেখতে একটু অন্যরকম হবে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমি যদি বলি সরল দোলন গতির জন্য, ঠিক আছে, বা সরল স্পন্দন গতির জন্য অলওয়েজ ফরম্যাটটা এরকম হবে, ওমেগার মান রিপ্লেস করে হয়তো তখন আমরা এক এক সময় এক একটা ভ্যালু পেতে পারি। ঠিক আছে, তো আমরা গিয়ে এই যে এখানে সরল স্পন্দন গতিতে যেরকম k/m পাই, এটা একদম সরাসরি স্প্রিংয়ের সাথে আমরা রিলেট করতে পারি। একটা কি উলম্ব অথবা তোমার অনুভূমিক, যে কোনো স্প্রিং তুমি চিন্তা করো না কেন, কারণ আমাদের সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানটা সরাসরি দেওয়া থাকে, স্প্রিংয়ের মধ্যে আমি যে বলটা ঝুলাইছি সেটাও সরাসরি দেওয়া থাকে। তাহলে আজকে আমরা কি যেগুলো পড়বো, ঠিক আছে, যে সমীকরণগুলো পড়বো, সরণ, বেগ, ত্বরণ, এই সবগুলাই আমাদের কি যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, পরবর্তীতে আমরা পর্যায়কালে যখন সূত্র পড়বো তখন আমরা কি ধাপে ধাপে দেখব যে দোলকের জন্য কোনটা হবে, স্প্রিংয়ের জন্য কোনটা হবে। তো আজকে গিয়ে আমাদের
এটা নিয়ে চিন্তা করতে হবে না যে সূত্রটা আসলে কোন ক্ষেত্রে বা কীভাবে আমি গতিটা সৃষ্টি করছি। আজকে আমরা যে সমীকরণগুলো পড়বো, আমি বারবার এই ব্যাপারটা বলতেছি, সকল ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আজকে হচ্ছে গিয়ে ওই সাধারণ যে সূত্রগুলা যেগুলো সকল ক্ষেত্রে প্রযোজ্য এইগুলা পড়বো, এর পরের ক্লাসে ওইগুলো পড়বো, তারপর হয়তো আমরা হচ্ছে স্পেশালি স্প্রিং এবং সরল দোলক এই দুইটাতে আবার হচ্ছে আর একটু আলাদা করে ফোকাস করবো কীভাবে আমরা হচ্ছে পর্যায়কাল বা অন্যান্য রাশি নির্ণয় করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এইগুলো নিয়ে তুমি হচ্ছে কোনো টেনশন করার কারণ নেই। পাশাপাশি আমি আরেকটা হচ্ছে তোমাকে সাজেশন করতে পারি যে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের সরল স্পন্দন গতিটা যেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্প্রিং দ্রবকের সাথে আমরা সব থেকে বেশিভাবে রিলেট করতে পারি, তাহলে সরল স্পন্দন গতিটাকে তুমি স্প্রিংয়ের গতির সাথে আপাতত রিলেট করতে পারো। যে আমরা যা কিছু পড়তেছি ধর হচ্ছে স্প্রিংয়ের সাথে চিন্তা করতে পারো আর কি, কারণ স্প্রিংয়ের জন্য যে স্প্রিং দ্রবক এটা হচ্ছে সরাসরি কিন্তু আমাদের ভ্যালু দেওয়া থাকে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই, এগুলো একটু মার্ক করে রাখতে পারো। ওকে, তাহলে আমাদের সরল দোলন গতির সমীকরণের সমাধান, আমরা লাস্ট ক্লাসে সমীকরণটা পড়ছিলাম, মনে আছে কি আমাদের সমীকরণটা ছিল হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ অফ টি এর সাপেক্ষে হচ্ছে আমাদের সরণটাকে যে আমরা ডাবল ডেরিভেটিভ করি, ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এটা ছিল আমাদের হচ্ছে সরল দোলন গতির বা সরল স্পন্দন গতির অন্তরক সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি বলো তো? সমাধান বলতে তোমরা কি বুঝো? সমাধান হচ্ছে গিয়ে সমীকরণের মধ্যে ধর হচ্ছে আমার যে চলক এক্স, ঠিক আছে, এক্সের আমি এরকম কিছু মান বসাবো, মান বসানোর পর আমাদের এই সমীকরণের বাম পক্ষে যা আছে ডান পক্ষেও তা হবে, বা ডান পক্ষে যা আছে বাম পক্ষেও কী হবে তা হবে, মানে সমীকরণটা সিদ্ধ হওয়া আর কি, এটাকে আমরা হচ্ছে কি সমাধান বলি। আচ্ছা, এখন এই সমীকরণের সমাধান কি হইতে পারে? আমি যদি এক্সের মানগুলা বের করতে পারি বা এক্সের মানটা বের করতে পারি, ঠিক আছে, তাহলে সেটি হচ্ছে আসলে কি এই সমীকরণের সমাধান। এখন সমাধানটা হচ্ছে আমরা একটা গতানুগতিক উপায়ে যেতে পারি, যেরকম আমরা হচ্ছে ছোটো ক্লাসগুলোতে উৎপাদকে বিশ্লেষণ করতাম, ঠিক আছে, ওই একটা গতানুগতিক উপায়ে যেতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করে বা বিভিন্ন বীজগাণিতিক অপারেশন করে আমরা সমাধানটা বের করলাম, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে গিয়ে যে মানগুলো হয়তো হইতে পারে, ঠিক আছে, ধরো একটা সমীকরণের সমাধান 3 এবং 5, ঠিক আছে, তো আমি হচ্ছে কি সঠিকভাবে যদি করে যাই তাহলে 3 এবং 5 অ্যান্সার পাবো। আর আরেকটা উপায় হইতে পারে ধরো আমি 1 2 3 4 5 এরকম বসে টেস্ট করতেছি, ঠিক আছে, তো যে মান দুইটার জন্য সিদ্ধ হয়ে গেছে সেই দুইটা আসলে কি সমাধান, ঠিক আছে। তো এখানে আমরা সেম কাজটা করব, আসলে আমরা দেখব যে হচ্ছে কি এক্স এর কোন মানগুলোর জন্য বা এক্স এর কি মান বসালে এই সমীকরণটা সিদ্ধ হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এখানে এক্স এর মান এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি যদি আমি বসাই, ঠিক আছে, অথবা ওমেগা টি প্লাস ডেল্টা বলতে হচ্ছে এখানে আদি দশা, সামথিং একটা ভ্যালু থাকবে শুরুতেই, একটা আদি কোণ থাকবে বা দশা কোণ থাকবে, আদি দশা। তো এরকমভাবে যদি বসাই তাহলে আমরা দেখি এই সমীকরণটা আসলে সিদ্ধ হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে এই সমীকরণের একটা সমাধান হচ্ছে গিয়ে কি এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো চলো আমরা দেখি আসলে হচ্ছে এই কথাটাতে আমরা লিখলাম যে বললাম এইটা হচ্ছে সমাধান। তো এই এক্স এর মানটা বসানোর পর এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা চলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে কি আমরা এটাকে অপর পেজে সমাধান করি তাহলে আমরা হচ্ছে এভাবে দেখাতে পারবো, ধরো এরকমভাবে যদি দেখাই এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে আমাদের এক্স এর একটা ফাংশন, ঠিক আছে, এক্সকে আমি প্রকাশ করতেছি টি এর একটা ফাংশন হিসাবে, ঠিক আছে, টি এর একটা ফাংশন হিসাবে, ঠিক আছে। তাহলে আমি যদি একবার ডেরিভেটিভ করি তাহলে আমি লিখতে পারি হচ্ছে এরকম ডিডিটি অফ, যেহেতু টি এর ফাংশন তাহলে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে ডিডিটি অফ এক্স আমরা লিখতে পারবো। ওই যে আমরা দেখো শুরুর ক্লাসে কিন্তু বলছিলাম আমাদের অন্তরীকরণের বেসিক কয়টা ফর্মুলা লাগবে, তো এইগুলো হচ্ছে এখন আমরা প্রয়োগ করব। তাহলে এ হচ্ছে আমাদের এর মতোই থাকবে, আর হচ্ছে আমাদের সাইনের যে অন্তরীকরণ সেটা হচ্ছে তোমাদের কস, তাহলে কস ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। আর এই যে আমাদের সাইনের সাথে ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, এই পুরাটাকে তো আমি হচ্ছে এক্স বিবেচনা করে অন্তরীকরণ করছি, কিন্তু পুরাটা তো আসলে এক্স ছিল না, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আবার গুণন দিয়ে আমাদের ওই যে ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে সেটাকে হচ্ছে আমাদের আবার আলাদা করে অন্তরীকরণ করতে হবে। তাহলে ওইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো ওমেগা টি এর অন্তরীকরণ তো 1, তারপর হচ্ছে ডেল্টা যেটা এটা হচ্ছে তোমার ধ্রুবক, ওইটা হচ্ছে 0। তো ফাইনালি আমরা এরকম একটা অংশ আর কি পাই। তো এটাকে হচ্ছে আমরা কি তাহলে লিখতে পারি বলো তো? এটাকে আমরা লিখতে পারি ওমেগাটাকে ইচ্ছে করলে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে ওমেগার মতো সামনে থাকুক, আর হচ্ছে থাকবে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, এরকম একটা অংশ পাচ্ছি একবার ডেরিভেটিভ করার পর, ঠিক আছে। এটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ এক্স, আমি যদি আবার অন্তরীকরণ করি এটাকে, আমি যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাবো আমি হচ্ছে ডাবল ডেরিভেটিভ
ডাবল ডেরিভেটিভ অফ এক্স সমান, দেখো একবার যখন আমরা অন্তরীকরণ করলাম একটা হচ্ছে ওমেগা আমরা সামনে পাইছিলাম, আমি যদি আবার অন্তরীকরণ করি আরেকটা ওমেগা আবার সামনে আসবে, তাহলে ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ার। আর কোজের যে অন্তরীকরণ, ঠিক আছে, কোজের যে অন্তরীকরণটা সেটা হয়ে যাবে তোমার মাইনাস, কারণ cos থিটা অন্তরীকরণ আমরা জানি হচ্ছে মাইনাস cos থিটা, cos হয়ে যাবে আবার সাইন। এটা আমি আর হচ্ছে ভেঙে দেখাচ্ছি না, তোমরা হচ্ছে অলরেডি বুঝতে পারতেছো আসলে কি ঘটনাটা ঘটতেছে এখানে। তাহলে হচ্ছে গিয়ে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তাহলে দেখো শুরুর লাইনে আমাদের কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল এক্স এর ভ্যালু। তার মানে আমি এই যে অংশটা, ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, এই অংশটাকে আবার আমি এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই অংশটাকে আবার আমি হচ্ছে এক্স বলতে পারি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, যে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এটাকে যদি এই পাশে নিয়ে আসি একসাথে, তোমরা অলরেডি বুঝতে পারছো, তো আমি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান কি দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের হচ্ছে এক্সের যে ভ্যালুটা আমরা হচ্ছে ধরে নিচ্ছিলাম ডাবল ডেরিভেটিভ করার পর, এটা হচ্ছে আমাদের সমীকরণ হিসাবে সত্যতা মিলতেছে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি এক্সের যে ভ্যালুটা আমরা ধরে নিয়েছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসলে এই সমীকরণের একটা সমাধান, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার একটু হচ্ছে ব্যাক করি। তাহলে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে এই সমীকরণের একটা সমাধান, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি এখানে এক্সের পরিবর্তে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটার পরিবর্তে আমি যদি এরকম বসাতাম, এক্সের মাঠে এরকম বসাতাম এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটাও যদি বসাতাম, তারপরে হচ্ছে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হইতো। তো তোমাদের কোশ্চেন হইতে পারে তাহলে আমরা হচ্ছে গিয়ে কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা নেব, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এক্সের যে ভ্যালুটা, মানে এই সমীকরণের সমাধান হিসাবে কি এক্সের এই ভ্যালুটা নেব নাকি এই ভ্যালুটাই নেব। তোমার দুইটা নেয়ারই স্বাধীনতা আছে, তোমার দুইটা মান নেয়ারই, বা দুইটা হচ্ছে গিয়ে সমাধানই তোমার নেওয়ার স্বাধীনতা আছে। আরও সমাধান আছে, আরেকটা সমাধান আছে, তো ওইটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা ওইদিকে আর যাচ্ছি না। আমরা হচ্ছে গিয়ে সচরাচর প্রথমটাই বেশি ইউজ করি, তো আমি দুইটারই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি যেটা ইউজ করো, ঠিক আছে। নর্মালি আমি চেষ্টা করব বা তোমাদের বলবো যে প্রথমটা ইউজ করার জন্য। তো দুইটা সমাধান যদি আমরা ইউজ করি বা দ্বিতীয়টা যদি ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আর প্রথমটা যদি ইউজ করি তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। এই ডেল্টাটা আমাদের কি ছিল বলো তো, এই ডেল্টাটা ছিল হচ্ছে আমাদের আদি দশা, ঠিক আছে। আদি দশা মানে আমার টাইম যখন কাউন্ট করা শুরু করছি, আমি যখন হচ্ছে টাইমটা কাউন্ট করা শুরু করছি, স্টপওয়াচটা চালু করছি, ওই মুহূর্তে আমার কণাটা কোন পয়েন্টে ছিল, সে কত স্মরণে ছিল, তার দশা কত ছিল, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে গিয়ে আদি দশা। এখন আমি যদি এই মধ্যবিন্দু থেকে তাকে পর্যবেক্ষণ করা শুরু করি, দশাটা দিয়ে আমি তার হচ্ছে এই মধ্যবিন্দু থেকে কাউন্ট করি, ঠিক আছে। ধরো হচ্ছে সময় গণনার শুরুতে সে ছিল এখানে, ঠিক আছে, একদম মধ্যবিন্দুতে, তাহলে তার আদি দশা হচ্ছে 0। মধ্যবিন্দুর সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে তার আদি দশাটা হচ্ছে গিয়ে 0, মানে আমি এই পয়েন্ট থেকে তার দশাটা কাউন্ট করতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাইন অনুপাতটা নেব, ঠিক আছে। আমি যদি মধ্যবিন্দু থেকে নিই, দেখো এখানে লিখে রাখো যে আমি যদি মধ্যবিন্দু থেকে আমি কাউন্ট করি দশাটা, তাহলে হচ্ছে আমি নেব সাইন অনুপাত। আর যদি এরকম হয় না আমি মধ্যবিন্দু থেকে কাউন্ট করতেছি না, আমি হচ্ছে গিয়ে এই যে ধরো কোণাটাকে টেনে এই পয়েন্টে নিয়ে এসে তারপর যখন ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার মোমেন্ট আমি হচ্ছে স্টপওয়াচ চালু করছি, ঠিক আছে। অথবা এরকম হইতে পারে, চলো এই কোণাটা দুলকাচ্ছিল, দুলকাওয়ার একটা মোমেন্টে যখন সে এখানে আসছে, ঠিক আছে, মানে বিস্তারের শেষ প্রান্তে আসছে, ওই মোমেন্টে হচ্ছে গিয়ে আমি আমার স্টপওয়াচটা চালু করছি, এবং এই পয়েন্ট থেকে আমি কি করতেছি, আদি দশাটাকে 0 বিবেচনা করতেছি। মানে কোণাটা যখন এই পয়েন্টে, সেখান থেকে আমি দশা গণনা স্টার্ট করছি, মানে এই পয়েন্টে যে দশাটা, সেই আদি দশাটাকে আমি 0 ধরছি, ঠিক আছে। এই যে দশাটা, এই দশাটাকে ধরো হচ্ছে আমি আদি দশা হিসাবে 0 ধরছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কজ অনুপাত ইউজ করবো, ঠিক আছে। তাহলে কজ অনুপাত। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো নোট আকারে লিখে রাখতে পারো যে আমরা এই সমীকরণের যে সমাধান হিসাবে আমরা ওকে, একটু অপেক্ষা করো, ওকে, স্বাগতম আবারও। তো হচ্ছে কি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে তোমরা নোট আকারে লিখে রাখতে পারো, আমরা হচ্ছে সমাধান হিসাবে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমাধানটাই আমরা হচ্ছে কি সবসময় ইউজ করব। আমরা হচ্ছে কি আমাদের বইও এই সমাধানটাই আসলে হচ্ছে গিয়ে কি, মানে টোটালি বলতে পারি হচ্ছে কি প্রায় পুরো চ্যাপ্টার জুড়ে এই সমীকরণটাই হচ্ছে বেশিরভাগ সময় ইউজ করা হয়েছে, এটা প্রায় ইউজ হচ্ছে নেই বললেই চলে। তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো, তো শর্তটা হচ্ছে মানতে হবে আর কি। তাহলে আমরা হচ্ছে কি নোট আকারে লিখে রাখো যে আমরা এই সমীকরণের সমাধানটা এটা ইউজ করব, এবং হচ্ছে কি আমাদের দশাটা যেটা, ঠিক আছে, আদি দশা বা হচ্ছে দশা, এটা হচ্ছে আমরা মধ্যবিন্দু থেকে কাউন্ট করব, ঠিক আছে। ওকে, তাহলে চলো হচ্ছে কি আমরা পরবর্তী অংশে চলে যাই। তো পরবর্তী অংশে আমরা হচ্ছে কি সমাধানটা তো এটা দেখলামই,
তো আমরা হচ্ছে এই সরল দোলন গতির সমীকরণের সমাধানটা যে আমরা দেখলাম, আমরা কেনই হচ্ছে সাইন ধরে নিলাম, ঠিক আছে, বা কেন অন্য কোনো কিছু ধরলাম না। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি তোমাদের যদি মনে কোয়েশ্চেন জন্মে, তো সেই ব্যাপারগুলো হচ্ছে অ্যান্সার আমরা এখানে দিতে চেষ্টা করব, এবং এইগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আসতে পারে। তো আমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন হচ্ছে সাইন ফাংশন আমরা কেন ইউজ করলাম, ঠিক আছে। তো সাইন ফাংশন আসলে হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ফাংশন। সাইন ফাংশন যেটা বা কোস ফাংশন যেটা, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা পর্যায়ভিত্তিক ফাংশন। তোমার হচ্ছে 360 ডিগ্রি পর পর আসলে হচ্ছে কি সেম ভ্যালু সে ধারণ করে। তো আমরা সরল স্পন্দন গতির জন্য আমরা কি দেখছি, যে একটা পর্যায়কাল সময় পর পর সে কিন্তু একই পয়েন্টে থাকে, ঠিক আছে। তো যেহেতু পর্যায়কাল সময় পর পর সে একই পয়েন্টে থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সাইন ফাংশনের সাথে এটাকে রিলেট করতে পারি। তো দেখো যে সাইন ফাংশন, এই সমীকরণে সাইন ফাংশন হচ্ছে ব্যবহার করা হয়েছে কারণ সাইন ফাংশন একটি পর্যাবৃত্ত ফাংশন, এর মান -1 থেকে +1 মধ্যে পরিবর্তিত হয়। তাহলে তোমাদের মনে কোশ্চেন হইতে পারে, আমরা x ইকুয়াল তাহলে হচ্ছে কি সাইন থিটা ধরতে পারতাম, x ইকুয়াল আমরা কি করতে পারতাম, সাইন থিটা ধরতে পারতাম। তো আমরা হচ্ছে সামনে a কেন ধরছি, তারপর হচ্ছে গিয়ে এই থিটাটাকে আমরা হচ্ছে গিয়ে থিটাটাকে আমরা কেন ওমেগা টি প্লাস ডেল্টা এরকমভাবে কেন প্রকাশ করলাম। তো এটার কারণ হচ্ছে দেখো, আমি সাইনের পরে ওমেগা টি প্লাস ডেল্টা যেটা আছে, এটা তো আসলে একটা কোণের ভ্যালু, ঠিক আছে, এটা একটা কোণের ভ্যালু। তো আমি যত ভ্যালুই বসাই না কেন, সাইনের সাথে আমি যত কোণেই বসাই না কেন, সেই মানটা হবে ম্যাক্সিমাম 1 মিনিমাম 1, মানে এই রেঞ্জের মধ্যে হবে। তো আমাদের যে কোণার সরণটা, এই সরণটা কিন্তু হচ্ছে তোমার কি ম্যাক্সিমাম কত হইতে পারে, বিস্তার পর্যন্ত হতে পারে, এ পর্যন্ত হতে পারে, আর মিনিমাম মানে বিপরীত দিকে কতটুকু হতে পারে, আবার এ পর্যন্ত, মানে যেটাকে হচ্ছে আমরা -এও বলতে পারি, যে সরণটা আমাদের এ থেকে -এ পর্যন্ত কিন্তু বিস্তৃত, ঠিক আছে। সেজন্য আমাদের এই সাইন থিটার ভ্যালুটা তো আসলে হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এটার সাথে আমরা গুণন করে আমাদের যে সরণটাকে আসলে হচ্ছে কি মানে এর অনুরূপে প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা থিটাটাকে দেখো এখানে টি এর একটা ফাংশন রূপে প্রকাশ করতেছি। এটার মিনিং হচ্ছে গিয়ে সরণ যেটা আমাদের ছিল, সরণটা কিন্তু টি এর সাথে চেঞ্জ হচ্ছিল। টি চেঞ্জ হচ্ছে মানে কি, এক এক সময় কিন্তু কোণাটা এক এক অবস্থানে ছিল। তাহলে টি এর সাথে যেহেতু আমাদের সরণ চেঞ্জ হচ্ছিল, তাহলে আমাদের এই টি এর সাথে কিন্তু আমাদের থিটাটা চেঞ্জ হবে, এবং থিটার সাথে আমাদের হচ্ছে গিয়ে কি সরণটা চেঞ্জ হবে, ঠিক আছে। মানে আমাদের টোটালি হচ্ছে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ছিল, সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আমরা একটা পর্যায়ভিত্তিক ফাংশন খুঁজে পাইছি, এবং এটাকে হচ্ছে আমাদের থিটাটাকে সময়ের ফাংশন রূপে প্রকাশ করছি, এবং মানটা অ্যাডজাস্ট করার জন্য একটা এ গুণন করে দিছি, ঠিক আছে। এরকমভাবে অ্যাকচুয়ালি আসলে সমাধানটা আসছে। তুমি কদের জন্য কিন্তু সেম ব্যাপারই হয়তো। আচ্ছা, তারপরে সরণ, যে কোনো সময় সরলচন্দিত গতি সম্পন্ন কণা সাম্য অবস্থান থেকে কত দূরে অবস্থান করছে তা হচ্ছে ওই মুহূর্তে কণাটির সরণ, ঠিক আছে। কণার সরণ হচ্ছে আমরা অলরেডি জানি যে সাম্য অবস্থান থেকে সে কত দূরে অবস্থান করতেছে। একটা রিয়েকশন হচ্ছে আমরা যদি পজিটিভ ধরি, তার উল্টা দিকের যে রিয়েকশনটা সেটাকে হচ্ছে আমরা নেগেটিভ বলতে পারি, ঠিক আছে। তো এটি হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমাদের সরণটা হচ্ছে আমাদের কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। যে কোনো সময়ে সরলচন্দিত গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ হচ্ছে যেটা আমরা অলরেডি এখানে লিখছি, ঠিক আছে, যেটা অলরেডি আমরা লিখে ফেলছি, যে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এটা হচ্ছে অলরেডি লিখে ফেলছি, তোমরাও লিখে ফেলো। আর আরেকটা ব্যাপার এখানে মার্ক করে দিই, আমাদের হচ্ছে এইগুলো ছিল পর্যাবৃত্ত ফাংশন, ঠিক আছে, সাইন এবং কোসাইন, নট অনলি সাইন বাট অলসো কোসাইন ফাংশন হচ্ছে আমাদের পর্যাবৃত্তিক ফাংশন। তো আমরা হচ্ছে সাইন হিসাবে যেহেতু সমাধান নিছি, বা সমাধান হিসাবে যেহেতু আমরা সাইনটা এখানে নিছি, এই জন্য সাইনটি হচ্ছে জাস্ট লিখা, কোজও কিন্তু আমরা নিতে পারতাম, তাহলে সাইন এবং কস দুইটাই, কোসাইনও কিন্তু আমাদের পর্যাবৃত্তিক ফাংশন। ওকে, সমীকরণটি সময়ের একটি ফাংশন। তো এটা তো বুঝতেই পারতেছো যে সময়ের সাথে সাথে হচ্ছে কিন্তু আমাদের সরণ চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে কি এরকমভাবে যদি গ্রাফে এখনো আমরা যাইনি, মানে আমরা জাস্ট সাইন ফাংশনটা এখানে দেখাচ্ছি। সাইন ফাংশন দেখো, সাইন ফাংশন 0 ডিগ্রিতে হচ্ছে 0 ডিগ্রি ভ্যালু, তারপর হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে +1, আবার হচ্ছে 180 ডিগ্রিতে আবার হচ্ছে 0, ঠিক আছে, মানে একটা ফাংশন আমরা এখানে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে গিয়ে গ্রাফ যখন দেখবো, তখন হয়তো এই ব্যাপারগুলো আরও ভালো করে হচ্ছে রিলেট করতে পারবো। আপাতত জাস্ট হচ্ছে আমরা সমাধানটা যেহেতু দেখছি, সমাধানের ব্যাপারগুলো হচ্ছে গিয়ে সূত্রগুলো শিখে আমরা হচ্ছে সামনের দিকে এখন যেতে পারবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সরল দোলন গতি সংশ্লিষ্ট রাশির সমীকরণ। তো আমাদের এখানে কি কি রাশি বলো তো, আমাদের হচ্ছে গিয়ে সরণের একটা হচ্ছে গিয়ে সমীকরণ তো আমরা পাইছি, ঠিক আছে। সরণের সমীকরণটা অলরেডি আমরা হচ্ছে বেশ কয়েকবার লিখে ফেলছি, x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস হচ্ছে আমাদের ডেল্টা। তো এটা হচ্ছে আমাদের সরণের সমীকরণ। ঠিক একইভাবে আমি যদি বলি বেগের সমীকরণটা আসলে কী হবে, মানে বেগ আসলে কত হবে, তাহলে বেগটা হবে আসলে হচ্ছে গিয়ে কি, আমরা জানি গতিবিদ্যায় পড়ছি, এসএসসিতে হয়তো ছিল না, ইন্টারে পড়ছি, যে আমি সরণকে কী করব, সময়ের সাপেক্ষে আমি অন্তরীকরণ করব, ঠিক আছে। তাহলে আমি এরকমভাবে লিখতে পারি যে ডিডিটি অফ, ঠিক আছে, ডিডিটি অফ এক্স, বা এক্সের ডেরিভেটিভ ফাংশন, ঠিক আছে, সরণের অন্তরীকরণ ফাংশন। তাহলে এটাকে হচ্ছে আমরা বলতে পারি কি,
যে এ এর মতোই থাকবে, আর বাদ বাকিটা হবে তোমার কি কজ ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস হচ্ছে তোমার ডেল্টা, আর এখানে একটা ওমেগা চলে আসবে। একটু আগে হচ্ছে আমরা এটা দেখছি যে হচ্ছে প্রথম অন্তরীকরণ যখন করছিলাম ওই পাশে আমি দেখাইছি যে ওমেগাটা কেন আসছিল। তাহলে এটাকে হচ্ছে আমরা কি বলবো, বেগ বলবো, ঠিক আছে। তাহলে বেগের ফাংশন হচ্ছে এটা, সরণের ফাংশন হচ্ছে এটা। ঠিক একইভাবে আমি যদি ত্বরণ পর্যন্ত যেতে চাই তাহলে ত্বরণের ফাংশনটা কি হবে, ঠিক আছে। তাহলে ত্বরণের ফাংশনটা হবে আমাদের দেখতে এরকম, তো এটাকে আমরা বলবো ত্বরণ। আমি এটাকে হচ্ছে আবার অন্তরীকরণ করব, বা ইজি করে বললে বেগকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমি ত্বরণ পেয়ে যাই, ঠিক আছে। তাহলে আমাদের ডিডিটি অফ বি, আমরা হচ্ছে বেগকে অন্তরীকরণ করতেছি, ডিডিটি অফ বি সমান আমরা পাবো হচ্ছে কি একটা ওমেগা স্কোয়ার চলে আসবে। তাহলে ওমেগা স্কোয়ার একটা মাইনাস আসবে, কজের যেহেতু অন্তরীকরণ করতেছি মাইনাস, তারপরে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের কিসের ফাংশন রূপে প্রকাশ করতেছি বলতো, সময়ের ফাংশন রূপে। আমি যদি চিন্তা করি যে হচ্ছে একটা কণা, সে সরল স্পন্দন গতিসম্পন্ন, আর তার আদি দশা হচ্ছে ডেল্টা। আমরা যখন টাইম কাউন্ট করা শুরু করছি তখন তার মধ্যবিন্দু থেকে যে আমরা হচ্ছে কি আদি মানে দশাটা ছিল সেটাকে হচ্ছে আমরা আদি দশা বিবেচনা করে ডেল্টা রূপে প্রকাশ করছি। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি টি সময় পর তার সরণ কত হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে টি এর ভ্যালুটা জাস্ট এখানে বসাবো, টি এর ভ্যালুটা জাস্ট আমরা এখানে বসাবো। টি এর ভ্যালু 1 সেকেন্ড 2 সেকেন্ড যত সেকেন্ডই হোক, তো টি এর ফাংশন রূপে আমি সরণ বের করতে পারতেছি। তো টি এর ফাংশন রূপে আমি কিন্তু বেগও বের করতে পারতেছি, টি এর ফাংশন রূপে আমি বেগও বের করতে পারতেছি, ঠিক আছে। যে টি এর একটা ভ্যালু তোমাকে বলো যে 4 সেকেন্ড পর তার বেগ কত, তাহলে জাস্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে কি টি এর ভ্যালুটা বসায় দেবো, আর অন্যান্য যে ভ্যালুগুলা বিস্তার মানে যা কিছু প্রয়োজন আমরা জাস্ট হচ্ছে বসায় দেবো। পর্যায়কাল হয়তো দেয়া থাকবে, ওমেগা মানে হচ্ছে 2π/t, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমরা টি এর ফাংশন রূপে বেগ, ত্বরণ এগুলো নির্ণয় করতে পারি। তাই দেখো এখানে যে আমরা সূত্রগুলো দেখছি এগুলো সবগুলো সূত্র আসলে কার ফাংশন রূপে, টি এর ফাংশন রূপে, ঠিক আছে। তাহলে লিখে রাখো এই সূত্রগুলো হচ্ছে টি এর ফাংশন রূপে। যদিও এটা মানে মুখস্থ করার কোনো কিছু নেই, সূত্র থেকে হচ্ছে আমরা চেহারা দেখেই বুঝতে পারতেছি যে এখানে টি আছে, তো টি এর ফাংশন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খেয়াল রাখো, এইখানে কিন্তু আমাদের মুখস্থ করার কোনো কিছু নেই। মানে হচ্ছে কি আমাদের এক্সের যে ইকুয়েশনটা এটা নর্মালি হচ্ছে দেয়া থাকবে, অথবা হচ্ছে আমাদের গঠন করতে হবে। ওরা ইনফরমেশন দিয়ে দিবে, আমি গঠন করব, অথবা হয়তো আমার এই ইকুয়েশনটাই দেওয়া থাকবে। তো দ্বিতীয় যে বেগ এবং ত্বরণ এগুলো কিন্তু মুখস্থর কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে তুমি একবার অন্তরীকরণ করবা বেগ পাবা, দুইবার অন্তরীকরণ করবা ত্বরণ পাবা, ঠিক আছে। তো এই যে আমাদের এই ইকুয়েশনগুলো আসলে কিসের ফাংশন রূপে আছে, টি এর ফাংশন রূপে, সময়ের ফাংশন রূপে, এর ফাংশন রূপে আছে, ঠিক আছে। ওকে, তো তোমাদের কোয়েশ্চেন হইতে পারে আমাদের যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরে বলে, সেই ক্ষেত্রে তো হচ্ছে আমি সরণ, বেগ, ত্বরণ এইগুলো নির্ণয় করতে পারতেছি। যদি এরকম আমাকে বলে যে হচ্ছে কি সাম্যাবস্থা থেকে এত সেন্টিমিটার দূরে বা এত দূরে, মানে তোমাকে এখন কি দেওয়া থাকতে পারে যে হচ্ছে এত দূরে বেগ কত বা এত দূরে তোমার ত্বরণ কত, ঠিক আছে। তো সেইগুলো আসলে আমরা কীভাবে নির্ণয় করবো, তার মানে হচ্ছে কি সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ফাংশন আমরা চিন্তা করতে পারি। দেখি আমরা পরবর্তী স্লাইডে না আমি হচ্ছে একটা স্লাইড অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। এই যে বা এই পাশে দেখিয়ে ফেলি, একটু ভালো করে খেয়াল করো। আমাদের এইটাকে যদি বেগের যে আমরা হচ্ছে গিয়ে ফাংশনটা পাইছিলাম টি এর ফাংশন রূপে, ঠিক আছে, বেগের যে সমাধানটা পাইছি বা সমীকরণটা পাইছি, বেগ ছিল হচ্ছে কি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিসের ফাংশন রূপে আমরা পাইছি, টি এর ফাংশন রূপে পাইছি, টি এর ফাংশন রূপে পাইছি। এটা হচ্ছে সময়ের ফাংশন। তোমাকে যদি সময় দেওয়া থাকে আমরা সরাসরি এটা প্রয়োগ করে ফেলবো। যদি আমাকে হচ্ছে গিয়ে দেওয়া থাকে যে এত সেকেন্ড পর, ঠিক আছে, তো এটা আমরা প্রয়োগ করবো। আর যদি আমাকে দেওয়া থাকে যে এত সেন্টিমিটার দূরে, মানে সরণটা দেওয়া আছে আর কি, তো সেই ক্ষেত্রে আমরা বেগটা কীভাবে নির্ণয় করবো। তাহলে দেখো আমাদের ছিল যে ওমেগা, তারপর হচ্ছে ছিল এ, তারপর হচ্ছে ছিল তোমার কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তারপরে আমি হচ্ছে আরেকটা উপায়ও বলবো যে কীভাবে আসলে ইজিলি করতে পারবা। তাহলে ওমেগার মতোই থাকুক, ঠিক আছে। আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এই যে এই অংশটাকে আমরা লিখতে পারি, ধরো হচ্ছে এটাকে আমরা আপাতত বাইরে রাখলাম। কোস থিটাকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। এরকম লেখা যায় কিনা, এরকম কিন্তু আমরা লিখতে পারি। জাস্ট হচ্ছে কস থিটা, যেটা হয়তো আমরা রুট ওভারের ভিতর রাইট লাইন লেখা দরকার ছিল, রুট ওভারের ভিতর নিলে হচ্ছে আমরা লিখতে পারতাম কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো কস স্কোয়ারটাকে ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা লিখলাম, ঠিক আছে। তো দেখো এখানে একটা এ মিসিং, আমি যদি এখানে একটা এ থাকতো কোনোভাবে, এখানে যদি আমরা একটা এ বানাতে পারতাম তাহলে কিন্তু এটাকে আমরা কি লিখতে পারতাম, এক্স স্কোয়ার লিখতে পারতাম, ঠিক আছে।
এ স্কোয়ার যদি আমি বানাতে পারতাম তাহলে হচ্ছে আমি কি করতে পারতাম এক্স স্কোয়ার লিখতে পারতাম, কারণ হচ্ছে কি আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সেটা ছিল এক্স, তাহলে আমি যদি কোথাও এরকম পাই এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সেটাকে আমি ইজিলি এক্স স্কোয়ার লিখতে পারি। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমাদের এই যে এখানে এটা রুট ওভারের বাহিরের যে একটা এ ছিল এটা তুমি ভিতরে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে আমি স্কোয়ার লিখে ফেলতে পারতেছি, তাই না, কারণ রুট ওভারের ভিতর গিয়ে সেটা হচ্ছে কি স্কোয়ার ফর্মেটে যাবে। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এটার উপর রুট ওভার, তাহলে আমরা বলতে পারি আমাদের বেগ যেটা বেগটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখন যে আমরা হচ্ছে বেগের ভ্যালুটা বের করার সূত্রটা পাইছি সেটা আসলে কিসের ফাংশন, এক্স এর ফাংশন। কার ফাংশন, এক্স এর ফাংশন। মানে তোমাকে যদি দেয়া থাকে যে সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে তার হচ্ছে বেগ কত, তখন আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে গিয়ে ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টি এর ফাংশন রূপে পাইছি, আবার হচ্ছে গিয়ে কি সরণের ফাংশন রূপে পাইছি, বা হচ্ছে এক্স এর ফাংশন রূপে পাইছি। তো এটা যে হচ্ছে তোমার মানে কখনো যদি তোমার সরণটা দেয়া থাকে যে এত সেন্টিমিটার দূরে তোমার হচ্ছে আসলে মানে বেগটা কত, তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে আগে যে সূত্রগুলো আমরা কনভার্ট করছি এটা কনভার্ট না করলেও হয়তো আমরা ধরো তোমাকে বললো হচ্ছে গিয়ে 2 সেকেন্ড পর হচ্ছে গিয়ে তার বেগ কত, তো আমরা যে কাজটা করতে পারি 2 সেকেন্ড পরে তার হচ্ছে সরণটা বের করে ফেলতে পারি আমরা। নর্মালি আমি তোমাকে এটার কি বলতেছি যে তুমি এই সূত্রটা যদি ভালো করে মুখস্থ করো, ঠিক আছে, বি ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি তুমি ভালো করে মুখস্থ করো, ত্বরণের জন্য এরকম আমরা একটা সূত্র পাবো, ত্বরণের এই সূত্রটা যদি তুমি এক্স এর ফাংশন রূপে মুখস্থ করো তাহলে তোমার বাদ বাকি কাজ সব হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে, তোমাকে যদি সময়ও দেওয়া থাকে যে এত সময় পর, ঠিক আছে, এত সময় পর তার বেগ কত, তাহলে সময় থেকে তুমি আগে হচ্ছে কি সরণে চলে যাবে, ঠিক আছে। এই যে এই সূত্র ইউজ করে এক্স ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তোমাকে বললো 2 সেকেন্ড পর তার হচ্ছে বেগ কত, তাহলে 2 সেকেন্ড পর তার হচ্ছে তুমি সরণটা বের করবা, তারপর এই সরণটা তুমি এই যে এই সূত্রে বসাবা, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা, দেখো আমরা সরণ বেগ ত্বরণ, ঠিক আছে, সরণ বেগ ত্বরণ এই তিনটা রাশি আমরা সময়ের ফাংশন রূপে বের করতে পারি। মানে যে সূত্রে সময় আছে হয়তো তোমাকে বলবে এত সময় পর এই রাশিগুলো কি, তখন আমরা ওই সূত্রগুলো ইউজ করবো যেগুলো এই যে কস সাইন আমরা হচ্ছে যেগুলো এই যে এখানে ডিরাইভ করছি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে তোমাকে যে এরকমভাবে সরণ দেওয়া থাকবে যে মূলবিন্দু থেকে বা সাম্যবিন্দু থেকে এত দূরে তার হচ্ছে গিয়ে বেগ কত বা ত্বরণ কত, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করবো। তো মেজরিটি পার্সেন্ট কেসেই আমরা হচ্ছে এইগুলো ইউজ করে ম্যাথ করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে গিয়ে দুইটাই মানে আমার সাজেশন যেটা তুমি দুইটাই হচ্ছে গিয়ে শিখে ফেলা বেটার। তো আমি যদি এরকমভাবে প্রমাণ করি, ঠিক আছে, আমি যদি এরকমভাবে ত্বরণের যে সূত্রটা সেটা যদি আমি প্রমাণ করি তাহলে ত্বরণের যে সূত্রটা সেটা আমরা পাবো এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। তো এটা আমি আর প্রমাণটা দেখালাম না, প্রমাণ আসলে এরকম দেখানোর মতো কোনো কিছু নেই, আমরা অলরেডি দেখে ফেলছি। আমার যতদূর মনে পড়ে যে একটু আগে আমরা কিন্তু এই যে এখানে এটা দেখছি, এই যে এখানে হ্যাঁ আমরা এখানে কিন্তু খেয়াল করছিলাম যে এখানে যদি এটাকে আমি ত্বরণ বলি, ঠিক আছে, যেহেতু এক্সকে আমি দুইবার ডেরিভেটিভ করছি তাহলে ত্বরণটা হচ্ছে কি আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এই প্রমাণটা আর কি হচ্ছে কি আমাদের এখানে হয়তো দেখাতাম, তো যেহেতু একবার দেখে ফেলছি আর দেখার দরকার নেই। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ইন জেনারেল সূত্র, আমি সকল ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্রে চলে যাই, ঠিক আছে, যে আমাদের বেগের যে সূত্রগুলো আমরা বের করবো, ঠিক আছে, বেগের যে সূত্র এটা হচ্ছে সরণের সাথে বেগের সম্পর্ক এবং বিশেষ ক্ষেত্র। তাহলে আমি এখানে দেখতেছি কি সময়ের যে ফাংশন এটা নিয়ে কিন্তু আমাদের টেনশন নেই, জাস্ট অন্তরীকরণ করে ফেলবো আমরা, জাস্ট হচ্ছে কি সরণের যে ফাংশন এটা নিয়ে হচ্ছে এখন আমরা সূত্রগুলো মুখস্থ করতেছি, ঠিক আছে। তাহলে সূত্র তো অলরেডি হচ্ছে আমরা দেখে ফেলছি যে আমাদের বেগের যে সূত্র সেটা হচ্ছে তোমার ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমি যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করব। তারপর হচ্ছে আমি যদি বলি বিশেষ ক্ষেত্র বলতে আমি কি বোঝাচ্ছি, যখন তোমার কণাটা, ঠিক আছে, আমাদের সরল দোলন গতি সম্পন্ন যে কণাটা যদি একদম মধ্যবিন্দুতে থাকে, ঠিক আছে, কোথায় আছে একদম মধ্যবিন্দুতে, ঠিক আছে, তখন তার সরণটা কত, সরণটা কিন্তু তখন জিরো। একদম মধ্যবিন্দুতে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সরণটা জিরো, তো সেই ক্ষেত্রে তার যে বেগটা হয় সেই বেগটা হয় ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল জিরো হলে বি হয় ম্যাক্সিমাম, আর এই ম্যাক্সিমাম বেগটা কত হচ্ছে তোমার এখানে জাস্ট হচ্ছে এক্সের বেগটা জিরো বসিয়ে দাও, তাহলে আমরা পাবো ওমেগা এ, ঠিক আছে, ওমেগা এ। খেয়াল করার ব্যাপারটা আমরা এক্সের যে বেলোটা এই বেলোটা হচ্ছে জিরো বসায় দিছি, স্কোয়ার করে চলে আসছে হচ্ছে কি আমাদের কি এ রুট ওভার করে আমরা হচ্ছে স্কোয়ার রুট ওভার জাস্ট এ থাকতেছে, ঠিক আছে। তো সর্বোচ্চ যে বেগ সেই বেগটা আসলে হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে বেগ
এই ম্যাক্সিমাম বেগটা কোথায়? এই ম্যাক্সিমাম বেগটা হচ্ছে আমাদের একদম মূল বিন্দুতে, মানে হচ্ছে সাম্যবিন্দুতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেগ। এই বেগের মান হচ্ছে ওমেগা এ। তুমি ইচ্ছা করলে এখানে একটা প্লাস মাইনাস বসায় দিতে পারো। প্লাস মাইনাসটা এজন্য যে আমাদের কোনো সময় হয়তো কি আমাদের কোণাটা এই দিকে যাবে, আবার কখনো হয়তো কি এই দিকে আসবে, মানে এই দিক থেকে যদি এই দিকে ক্রস করে, মানে মূল বিন্দুটা ক্রস করে, তখন তার বেগের মেরুটা যদি আমি নেগেটিভ চিন্তা করি, তাহলে এই দিক দিয়ে কি হবে? পজিটিভ হবে, ঠিক আছে? ওকে, আর আমাদের মিনিমাম বেগ কত বলো তো? মিনিমাম বেগটা কখন হবে সেটাও বলো। আমাদের এক্সের ভ্যালুটা যখন এ, মানে একদম হচ্ছে গিয়ে বিস্তারের বিন্দুতে, মানে ম্যাক্সিমাম সরণ, ঠিক আছে? এক্স ইকুয়াল ধরো এখানে হচ্ছে এ, তাহলে এক্স ইকুয়াল এ যখন আমি চিন্তা করতেছি, তখন আমরা পাবো হচ্ছে গিয়ে মিনিমাম বেগ বি মিনিমাম, আর এই ভ্যালুটা হবে তোমার 0, ঠিক আছে? তুমি জাস্ট এই সূত্রে যদি বসাও 0, তাহলে আমরা হচ্ছে গিয়ে বেগের সূত্রগুলো দেখলাম। মেইনলি হচ্ছে সূত্রটা আমরা বলবো যে মেইনলি সূত্রটা দেখে আমরা হচ্ছে দুইটা বিশেষ ক্ষেত্র দেখছি, যে তার শেষ পয়েন্টে তার বেগ কত, আর হচ্ছে তার একদম কি মধ্যবিন্দুতে বেগ কত, ঠিক আছে? এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা দেখবো হচ্ছে ত্বরণের জন্য, ঠিক আছে? তাহলে ত্বরণ হচ্ছে গিয়ে কি, ত্বরণের সূত্র। তাহলে ত্বরণের সূত্রটা কি অলরেডি আমরা দেখে ফেলছি। ত্বরণের সূত্র হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? তো তোমাকে যদি বলা হয় বিশেষ ক্ষেত্র বলতে আগের মতোই আমরা যে ব্যাপারটা হচ্ছে মাত্র দেখে আসছি, যে হচ্ছে কি তার এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে তার মধ্যবিন্দু, মানে সাম্যবিন্দু, ঠিক আছে? সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে আমি যদি চিন্তা করি যে তার ত্বরণটা ম্যাক্সিমাম কোথায়, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে হবে বলো তো? এক্সের যে ভ্যালুটা এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কী হবে? আমাদের ত্বরণের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু আমি ধরলাম এখানে এ, এক্স ইকুয়াল এ, যেটা এক্স ইকুয়াল যখন এ, তখন আমরা বলবো যে এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? তোমার মাইনাস ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে? আর আমি যদি চিন্তা করি যে এর যে ভ্যালুটা, মিনিমাম যে ভ্যালুটা, এই ভ্যালুটা কখন হবে? এক্সের ভ্যালুটা যদি 0 হয়, ঠিক আছে? এক্সের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমার ত্বরণটা হয়ে যাবে 0, মানে হচ্ছে কি এই যে এই পয়েন্ট, ঠিক আছে? এখানে এক্সের ভ্যালু হচ্ছে তোমার 0, মধ্যবিন্দুতে এক্সের ভ্যালু তোমার 0, তাহলে এক্সের ভ্যালু যদি আমার 0 হয়, এক্স ইকুয়াল 0, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এ মিনিমাম সমান হচ্ছে তোমার 0, ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো, আমরা কিন্তু সহজ স্পন্দন গতির শর্তটাই ছিল কি, যে আমার ত্বরণ হচ্ছে গিয়ে সরণের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে সরণ যদি তোমার 0 হয়, তাহলে ত্বরণ তো আসলে তোমার 0 হওয়া উচিত। তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশনও সেম কথাই বলতেছে, যে আসলে হচ্ছে আমাদের কি, আমাদের মধ্যবিন্দু বা সাম্যবিন্দুতে, মানে যেখানে সরণ 0, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কি ত্বরণটাও তোমার 0 হচ্ছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই ব্যাপারগুলো একটু সামারি আকারে তোমরা নোট করে ফেলো। মানে মেইনলি হচ্ছে তোমার সূত্রটা, এই যে হচ্ছে আমাদের প্রথমটা যেটা, এটা হচ্ছে সূত্রটা, আর পরে যে দুইটা লিখছি এগুলো আর কি শর্টকাটের জন্য, বা হচ্ছে কি বিশেষ ক্ষেত্রে অনেক সময় দেয়া থাকে যে ম্যাক্সিমাম বেগ এত, বা হচ্ছে মিনিমাম বেগ এত, ম্যাক্সিমাম ত্বরণ এত, মিনিমাম ত্বরণ এত, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে শিখে রাখার জন্য আমাদের হচ্ছে অনেক সময় প্রয়োজন হবে, ঠিক আছে? তাই চলো আমরা এই যে এই অংশগুলো কিন্তু লেখা থাকবে, তোমাকে গ্রাফিক্যালি দেওয়া থাকবে হয়তো, যে মধ্যবিন্দু যখন ক্রস করতেছে কোণাটা, তখন তার হচ্ছে বেগের মান একটা দেয়া আছে, তখন এই বেগটা কিন্তু ম্যাক্সিমাম বেগ, কারণ মধ্যবিন্দুতে বেগের মান ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো ইউজ করে এখন হচ্ছে আমাদের কিছু ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো তারপরে আগে পর্যায়কালটাও আমরা একটু দেখে নিই। আমাদের হচ্ছে এক্স ইকুয়াল যে ছিল, এক্সের ফাংশনটা ছিল এরকম, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? তুমি যদি এই টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা যদি তুমি 2π/t করে, টি যেটা, এটা হচ্ছে তুমি 2π/t করে বাড়াও, ঠিক আছে? তাইলে তুমি দেখো আসলে সরণটা আসলে সেমই থাকে, সরণটা আসলে কি থাকে? সেমই থাকে। 2π/t করে যদি বাড়াও, তাহলে দেখো যে তোমার সময় সরণ যেটা, সরণটা সেমই থাকে। এই কথাটা মানে কি, যে তোমার 2π/t সময় পর পর কোণটা একই পয়েন্টে আসে, ঠিক আছে? একই দিক থেকে অতিক্রম করতেছে। তো একই দিক থেকে যদি অতিক্রম করে, একটা নির্দিষ্ট পয়েন্ট একই দিক থেকে যদি অতিক্রম করে যে সময় পর পর, সেটা কিন্তু আমরা কি বলি? পর্যায়কাল বলি। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে পর্যায়কাল, যেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসেও কিন্তু দেখিয়ে ফেলছি, ঠিক আছে? তাহলে পর্যায়কালের সূত্র মাথায় রাখবা, 2π/t না ওমেগা, 2π/ওমেগা, 2π/ওমেগা, এটা হচ্ছে টি এর সূত্র। আমি হচ্ছে ওমেগাটা আর কি লিখে ফেলছিলাম। ওকে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটু ঠিক করে নাও। তারপর হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা আসলে কি? কম্পাঙ্ক হচ্ছে তোমার, এটা পর্যায়কাল, এটা লিখে দিই
পর্যায়কালটা হচ্ছে তোমার 2π/ওমেগা। তাহলে কম্পাঙ্ক যেটা, এটাকে আমরা হচ্ছে ধরো কৌণিক কম্পাঙ্ক যদি বিবেচনা করি তাহলে হচ্ছে আমরা ওমেগা বলতে পারি। তাহলে ওমেগা সমান হচ্ছে তোমার 2π/t। ঠিক আছে, আমরা এই সহজ স্পন্দন গতিতে কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, আর আমরা যদি আরেকটা কম্পাঙ্ক বলি এফ, যেটা স্মল এফ, ঠিক আছে, স্মল এফ, সেটাকে আমরা বলতে পারি এফ ইকুয়াল 1/t। ঠিক আছে, 1/t। তাহলে টি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, টি এর ভ্যালু হচ্ছে তোমার কি 2π/ওমেগা। তাহলে হচ্ছে আমরা এই টি এর ভ্যালুটা এখানে বসালেই হয়ে যাচ্ছে। মানে এখন তুমি হচ্ছে নিজের মতো করে আর কি জাস্ট আপাতত এই সূত্রগুলো মাথায় রাখো, তাহলে আমাদের বাদবাকিটা হয়ে যাবে। ঠিক আছে, ওমেগা সমান একই সূত্র, কিন্তু একটা নির্দিষ্ট সূত্রই, একটা সূত্র থেকেই বাদবাকিগুলো আসছে। ঠিক আছে, তো এরকমভাবে হচ্ছে তোমার পেন নেওয়ার কোনো কিছু নেই। আমরা বলছিলাম যে স্প্রিংয়ের জন্য হয়তো ওমেগার যে কনস্ট্যান্টটা সেটা হয়তো একটু একরকম হবে, তারপর যে সরলদোলকের জন্য হয়তো একটু অন্যরকম হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্রগুলো একটু ভিন্নভাবে শিখবো। ঠিক আছে, তো আপাতত আমি যদি স্প্রিংয়ের জন্যই বলি, ঠিক আছে, স্প্রিং বলতে স্প্রিংয়ের জন্য বলতেছি না অ্যাকচুয়ালি, মানে আমরা স্প্রিংকে সরল স্পন্দন গতির সাথে সবথেকে বেশিভাবে রিলেট করতে পারি আর কি। তো এরকমভাবে যদি আমরা রিলেট করি তাহলে ওমেগার যে ভ্যালুটা ছিল, সেই ওমেগার ভ্যালুটা আসলে কী ছিল বলো তো? ওমেগাটা অ্যাকচুয়ালি ছিল √k/m। কারণ দেখো শুরুতেই কিন্তু আমরা হচ্ছে ওমেগা স্কোয়ারকে কী ধরছিলাম? k/m ধরছিলাম। তাহলে ওমেগা সমান হচ্ছে √k/m। তাহলে তুমি যদি টি এর সূত্রটা আরেকটু সুন্দর করে বা আরেকটু স্মার্টভাবে প্রকাশ করে ফেলো, এখনই যদি শিখে ফেলো, তাহলে হয়তো এরকমভাবে লিখে ফেলতে পারো এখনই যে টি ইকুয়াল তোমার 2π, নিচে যে ওমেগা ছিল, ওমেগাটা যে আমি হচ্ছে গিয়ে মানে একদম লিখি, তাহলে এরকমভাবে আমরা পাবো √m/k। নিচে ওমেগার ভ্যালু হচ্ছে √k/m। তো যেহেতু নিচে, এটাকে ইচ্ছা করলে আমি হচ্ছে গুণন দিয়ে কী করে ফেলতে পারি? উল্টিয়ে ফেলতে পারি। তাহলে উল্টালে আমরা এরকম পাবো 2π√m/k। তো যেহেতু আমাদের এফ যেহেতু টি এর ইনভার্স ফাংশন, ঠিক আছে, তাহলে ইচ্ছা করলে এফটাকে আমরা এখন জাস্ট এটাকে উল্টা লিখলে আমরা এফ পেয়ে যাব। তাহলে এফ আসলে হচ্ছে কি তোমার 1/2π√k/m হবে। ঠিক আছে, আর কি আছে? ওকে, আবার তার কোনো কিছু দরকার নেই, এগুলো জানলেই তোমার হচ্ছে। ঠিক আছে, তো যে ব্যাপারটা আমি বলবো, তোমার ফ্রিকোয়েন্সির যে সূত্র, এফ এর যে সূত্র, এটা আলাদা করে এরকমভাবে মুখস্থ করার দরকার নেই। কারণ তুমি যদি এই টি এর সূত্র ভালো করে জানা থাকে, টি এর সূত্র যদি তোমার জানা থাকে, তাহলে টি তো আসলে হচ্ছে গিয়ে কি ইউজ করে তুমি জাস্ট হচ্ছে গিয়ে এফ এ বসিয়ে দিবা, হয়ে গেছে। ঠিক আছে, তো এই সূত্রগুলো আমি আবার একটু স্টার্ট দিয়ে দিই, কোনগুলো একটু মুখস্থ করবো বা কোনগুলো আমাদের লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের লাগবে বেশিরভাগ সময়, এটার প্রয়োজন নেই, শিখে ফেলতে পারো, এটাও শিখে ফেলো। তারপরে হচ্ছে কি এটা আমাদের হচ্ছে কি শিখে ফেলো। তাহলে মোটামুটি এই তিনটা সূত্র হলেই হচ্ছে আমাদের হচ্ছে। ঠিক আছে, ওকে, আবার তো আর লাগতেছে না। ওকে, আমি আবার বলতেছি যে আমাদের এই সূত্রটা কিন্তু এই যে টি ইকুয়াল 2π√m/k যেটা, এটা কিন্তু কীভাবে আমি গতিটা সৃষ্টি করছি, সিম্পল হারমোনিক মোশনটা আমি কোন পদ্ধতিতে সৃষ্টি করছি, সেটার জন্য কিন্তু এটা কিছুটা চেঞ্জ হতে পারে মাঝে মাঝে। ঠিক আছে, কারণ এই কনস্ট্যান্টটাকে হয়তো আমরা কোনো একটা অন্য কয়েকটা রাশির গুণফল বা ভাগফল এরকমভাবে রূপে প্রকাশ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই ফর্মেটে কিন্তু পরে শিখতে হবে। তো পরে আমরা হচ্ছে দেখবো। তাহলে চলো আপাতত আমরা কয়েকটা ম্যাথ এখন প্র্যাকটিস করে ফেলতে পারবো। আচ্ছা, তো ম্যাথ প্র্যাকটিস করার আগে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাকি আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে দশা এবং আদি দশা। ঠিক আছে, আমাদের ওই যে ফাংশনটা ছিল x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা, দেখো আমরা কিন্তু বারবার একই ইকুয়েশন লিখতেছি। তো সাইনের সাথে যেটা আছে ওমেগা টি প্লাস ডেল্টা, এই পুরোটাকে হচ্ছে আমরা বলতেছি দশা, এই পুরোটাকে আমরা বলতেছি কি দশা। ঠিক আছে, যেহেতু আমরা সাইন ফাংশন ইউজ করতেছি, এটার মিনিং হচ্ছে এরকম যে আমি মূল বিন্দু থেকে মানে একদম সাম্যবিন্দু থেকে আমি দশাটা কাউন্ট করা শুরু করছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এই সাইনের সাথে পুরা যে অংশটা খেয়াল করো, পুরাটা কিন্তু ওমেগা টি প্লাস ডেল্টা, মানে সাইনের সাথে যে কোনটা, ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে তোমার কি দশা। তো এই ক্ষেত্রে আমরা এই ওমেগা টি যেটা, এই ওমেগাটাকে তো আমরা হচ্ছে 2π/t আকারে প্রকাশ করতে পারি। একটু আগে হচ্ছে আমরা দেখছি, ইচ্ছা করলে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি যে ওমেগাটাকে ধরো আমি প্রকাশ করলাম এরকমভাবে 2π/t। ঠিক আছে, আর আমাদের হচ্ছে একটা স্মল টি যেটা মানে একটা টাইম হয়তো তোমাকে দেয়া থাকবে প্লাস ডেল্টা। আমরা এই পুরাটাকে যেহেতু দশা বলতেছি, খেয়াল করো এখানে ইউনিটটা কি হবে, আমার কিন্তু এখানে যদি পায়ের ভ্যালুটা যদি আমি 3.14 বসাই, তাহলে কিন্তু অবশ্যই আমার ক্যালকুলেটারে রেডিয়ান ইউনিট, ঠিক আছে, আমাদের সাইন যে হচ্ছে কি মানে সাইনের ভ্যালুটা যে বের করবো, এটা রেডিয়ান ইউনিটে নিয়ে বসাতে হবে। পায়ের ভ্যালু আমি 3.14 বসাবো, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ক্যালকুলেটারটা রেডিয়ান মোডে নিয়ে পায়ের ভ্যালু 3.14 বসাবো। আর এই ডেল্টা যেটা, এটাকে আমরা বলি হচ্ছে আদি দশা।
আদি দশাটা হচ্ছে রেডিয়ান ইউনিটে নিয়ে তারপর হচ্ছে কিন্তু ভ্যালুগুলো বসাতে হবে, ঠিক আছে? এইগুলো নোট আকারে লিখে রাখো, এগুলো অনেক সময় আমাদের ভুল হয়। আর যদি আমাদের এই ডেল্টা যেটা, এটা ধরো হচ্ছে কোণ আকারে বসাইছি 45 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের এই পায়ের যে ভ্যালু এটা হচ্ছে আমি 180 ডিগ্রি বসাবো, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই ক্ষেত্রে যে আমাদের এই সূত্রের x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এই ডেল্টা যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আদি দশা। এই ডেল্টা যেটা মানে হচ্ছে আমার টাইম যখন কাউন্ট করা শুরু করছি এই সময়ে তার অবস্থানটা কোথায় ছিল, সে কত কণিক দূরত্ব অতিক্রম করছিল, ঠিক আছে? তাহলে আদি দশা। তাহলে আদি দশা বের করার জন্য সবথেকে ভালো একটা টেকনিক হচ্ছে আমাদের যে এই টি এর ভ্যালু জিরো বসিয়ে দেওয়া। যেহেতু আমরা সময় গণনার শুরুতে চিন্তা করতেছি, তাহলে টি এর ভ্যালুটা আমরা কী করে দেবো, জিরো বসিয়ে দেবো। তাহলে টি এর ভ্যালু জিরো বসালে, ঠিক আছে, এবং অন্যান্য সব ভ্যালু বসাবো। ধরো তোমাকে বললো সময় গণনার শুরুতে কণার সরণ ছিল 2 সেন্টিমিটার, ধরো বিস্তার ছিল 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো অন্যান্য সব ভ্যালুই আমরা হচ্ছে সময় বসাবো, ভালো করে বসাবো। বসিয়ে এই টি, এই স্মল টি যেটা, এইটার ভ্যালু জাস্ট জিরো বসাবো। বসালে সাইনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার আদি দশা, ঠিক আছে? আমরা টি এর ভ্যালু জিরো বসালে সাইনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আদি দশা। তাহলে আদি দশাটাকে আমরা এভাবে মাথায় রাখবো, টি ইকুয়াল জিরো বসালে সাইনের সাথে যেটা থাকে, সাইন এর সাথে যা থাকে, ঠিক আছে, যা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আদি দশা। তো ফাইনালি আমরা হচ্ছে ডেল্টার ভ্যালুটা আমরা রেডিয়ান ইউনিটেও বের করতে পারি, আবার হচ্ছে তোমার ডিগ্রি এককেও বের করতে পারি। তো যেটা তোমার ভালো লাগে করতে পারো, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ইউনিটটা তোমার ক্লিয়ারলি উল্লেখ করে দিতে হবে যে আমি এই ইউনিটে বের করছি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি কী আছে। তারপর একটা ব্যাপার, এটা আসলে মেনলি হচ্ছে তরঙ্গের জন্য আলোচনা। তো আমাদের অষ্টম অধ্যায়ে এটা আলোচনা খুব বেশি নেই বা আসে না। তারপর শুরুটা একটু জেনে রাখো জাস্ট, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক। এটা লিখে রাখো যে দশা পার্থক্য, আমি দশা পার্থক্যটাকে ধরো হচ্ছে ডিপি দ্বারা প্রকাশ করলাম। দশা পার্থক্য সমান হচ্ছে গিয়ে 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে? এটা আমাদের এই চ্যাপ্টারে হয়তো নেই, পথ পার্থক্য মানে আসে না, এমসিকিউ আসে না এই চ্যাপ্টার থেকে। তবে নবম অধ্যায় যেটা, সেখান থেকে আসতে পারে। এবং হচ্ছে দ্বিতীয় পত্রের তোমার ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা, ঠিক আছে, সেই চ্যাপ্টার থেকে এই সূত্র ইউজ করে তোমার এমসিকিউ এসে থাকে প্রতি বছরই প্রায় হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট, কলেজের পরীক্ষা সহ এসে থাকে। তো সমস্যা নাই, এখানে আসলে আসুক না আসলে নেই, তুমি সূত্রটা লিখে রাখো বা শিখে রাখো। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা সরল দোলন গতি সংশ্লিষ্ট যে রাশি, এই রাশি কিছু ম্যাথ প্র্যাকটিস করব। সরল দোলন গতি অথবা সরল স্পন্দন গতি একই ব্যাপার, ঠিক আছে? তো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো শুরুতে যেটা বলছিলাম যে ম্যাথগুলো হচ্ছে আমাদের খুবই বেসিক টাইপের। আমরা দু একটা ম্যাথ যদি তোমাকে করে দিই, বাদ বাকিগুলো সবই হচ্ছে তোমরা করতে পারবা। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 3-তে আমরা কিছু অ্যাডভান্স ম্যাথও সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো প্রথমে হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আর কি। হোমওয়ার্কটা শুরুতে দিয়ে দিলাম যেন তোমরা পরবর্তীতে, আমরা হচ্ছে আজকে তো ম্যাথগুলো প্র্যাকটিস করবো যাতে তুমি এই ব্যাপারটা করতে পারো, অথবা আমি তোমাকে হচ্ছে গিয়ে হয়তো কিছুটা আইডিয়াও দিয়ে দেবো। দেখো বলছে একটি কণা যার হচ্ছে বিস্তার, একে আমরা বলতেছি হচ্ছে বিস্তার বা বিস্তারকে দ্বারা প্রকাশ করা হয় 8 সেন্টিমিটার বিস্তারে, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, টি ইকুয়াল 20 সেকেন্ড, মানে তার যে পর্যায়কালটা, এই পর্যায়কালটা হচ্ছে তোমার 20 সেকেন্ড। আদি দশা তোমাকে বলছে হচ্ছে শূন্য ধরতে, তো আদি দশা হচ্ছে তোমার শূন্য। তোমাকে বলছে টি ইকুয়াল 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 13 সেকেন্ড, 15 সেকেন্ড এবং হচ্ছে 17 সেকেন্ড পর, ঠিক আছে, দশা মানে এই 5টা সময় সম্ভবত, 1, 2, 3, 4, 5, 6টা, মোট 6টা সময়। তাহলে 6টা সময়ে তোমাকে হচ্ছে প্রতিটার জন্য দশা বের করতে বলছে, সরণ বের করতে বলছে, বেগ বের করতে বলছে, ত্বরণ বের করতে বলছে, ঠিক আছে? বের করে, ঠিক আছে, এই ভ্যালুগুলো বের করে তারপর হচ্ছে তুমি নিজে যাচাই করবা আসলে তুমি কি পাইছো আসলে। তো অ্যাকচুয়ালি আমি স্লাইডে এটা লাস্ট স্লাইডে মানে এই কোয়েশনটা লাস্ট স্লাইডে হচ্ছে নিয়ে যাবো না, মানে হোমওয়ার্কটা তোমাদের একদম লাস্টে থাকবে, মানে তোমাদের আগে একটু মনে করিয়ে দিলাম এজন্য, যাতে আমরা যখন হচ্ছে কোয়েশনগুলো প্র্যাকটিস করি তখন তুমি যে ব্যাপারগুলো হচ্ছে দেখতে পারো বা হচ্ছে গিয়ে আমাদের মনে রাখা উচিত, ঠিক আছে, সেইগুলো যাতে ওইখানেই মার্ক করে ফেলো, ঠিক আছে, মানে আমরা যাতে অনুধাবন করতে পারি। আরেকটা কাজ আছে এখানে, এটা আমি তোমাদের একটু বলে দিই যে ধরো আমাদের হচ্ছে গিয়ে এটার বিস্তার 7 সেন্টিমিটার আর সরণ ধরো হচ্ছে 4 সেন্টিমিটার, এরকম একটা পয়েন্ট যেখানে আসলে সরণ কত 4 সেন্টিমিটার। সরণ এই যে এই পয়েন্টটায় সরণ হচ্ছে তোমার কি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো আমরা এখানে যে ব্যাপারটা হচ্ছে শিখবো যে তুমি যদি এই যে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা,
ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে মিডিল পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, আমরা হচ্ছে আদি দশাটাকে 0 ধরতে পারি। তাহলে জাস্ট ওমেগা টি যদি তুমি লিখে তুমি দেখবা এই 4 সেন্টিমিটার দূরে আসতে তার হচ্ছে একটা সময়ের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এই সময়টা এখানে দেয়া আছে হচ্ছে তোমার 3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পর সে কতটুকু দূরে আছে, 4 সেন্টিমিটার দূরে আছে। আর যেহেতু তার পর্যায়কাল 20 সেকেন্ড, অলওয়েজ মাথায় রাখবা, মানে এই সূত্রের সাহায্যে তুমি দেখতে পারো যে এক্স এর ভ্যালু 5 বসাবো আর কি। তুমি যদি হচ্ছে এখানে আমি হচ্ছে গিয়ে টি ইকুয়াল 5 সেকেন্ড স্মরণ, এটা কোনো ভ্যালু হচ্ছে কি আমি নিচ থেকে দিয়েছিলাম নাকি হচ্ছে আমার খেয়াল নেই, নিজে কি কাউন্ট করে দিচ্ছি নাকি এমনিতেই দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমি আবার একটু চেক করে দেবো না যে ভ্যালুগুলো আমার খেয়াল নেই, যে আসলে মানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিয়েছিলাম কিনা। আচ্ছা, এইটা মুছে দাও, তাহলে হচ্ছে ব্যাপারটা হবে। জাস্ট এই ব্যাপারটা বলি যে ধরো এটার বিস্তার হচ্ছে 7 সেন্টিমিটার, তার পর্যায়কাল হচ্ছে গিয়ে তোমার 20 সেকেন্ড। সে এই মিডিল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, মিডিল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই বিস্তারে আসতে তার হচ্ছে গিয়ে 5 সেকেন্ড সময় লাগবে। অলওয়েজ মাথায় রাখবে, বিস্তারে আসতে তার কত সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড। তারপর এখান থেকে এখানে আসতে আবার 5 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত আবার 5 সেকেন্ড, এখান থেকে এই পয়েন্টে আবার হচ্ছে 5 সেকেন্ড। মানে এই যে এখানে এতটুকু যেতে যতটুকু সময় লাগে, এখান থেকে এই পয়েন্টে ব্যাক করতেও ততটুকু সময় লাগবে। ঠিক আছে, তুমি যদি চিন্তা করো যে এখান থেকে এখানে আসতে যতটুকু সময় লাগবে ধর হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে তোমার কি ওই সেম 2 সেকেন্ড সময়ই লাগবে। ঠিক আছে, তো এইগুলো জাস্ট একটু অবজার্ভ করার জন্য তোমাদেরকে আমি দিছি, মানে এই ব্যাপারটা হচ্ছে কীভাবে আসলে আমরা অবজার্ভ করতে পারি বা কীভাবে আসলে নোট করতে পারি। আমি যদি ধরি এই পয়েন্টটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার দূরে সাম্যবিন্দু থেকে, তাহলে এই পয়েন্টে কিন্তু একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কোণাটা এই পয়েন্টে তোমার 2 বার থাকবে। ওই পয়েন্টে কতবার থাকবে, 2 বার থাকবে। ধরো যে একবার যাওয়ার সময় থাকবে আর একবার হচ্ছে আসার সময় থাকবে। তো আমি তোমাদের এখানে যে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি আর কি, যে আমরা চলো দেখি যে কত সময় পর, মানে আমি যদি টাইমটা বের করতে চাই, ঠিক আছে, যে কত সময় পর সে 4 সেন্টিমিটার সরণে থাকবে, তাহলে হয়তো আমরা এই সূত্রটা লিখবো যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আসলে কত, যেহেতু আসলে 4 সেন্টিমিটার, তাহলে 4, বিস্তার হচ্ছে আমাদের কত 7, তাহলে 7, তারপর হচ্ছে কি সাইন ওমেগা টি, তাহলে ওমেগা হচ্ছে তোমার 2π/t, টি এর ভ্যালু হচ্ছে তোমার 20 সেকেন্ড, আর হচ্ছে আমাদের স্মল টি। তো ফাইনালি কিন্তু আমরা একটা ভ্যালু পাবো। ঠিক আছে, টি এর একটা ভ্যালু কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখো এখানে কয়টা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলছি কি যে এই পয়েন্টে কিন্তু সে 2 বার থাকবে, একবার যাওয়ার সময় থাকবে, আবার একবার কি আসার সময় থাকবে। তো তুমি যেহেতু সূত্র থেকে একটা নির্ণয় করতে পারতেছো, অন্য একটা গেলো কোথায়, তো এই ব্যাপারটা এখানে তোমাকে অবজার্ভ করতে বলছি। তুমি যে এখানে টি এর ভ্যালুটা তুমি 2 সেকেন্ড পাও, ধরো তুমি 2 সেকেন্ড পাইছো, ধরো তুমি টি এর ভ্যালুটা কত পাইছো, 2 সেকেন্ড পাইছো। এটার মিনিং হচ্ছে এরকম যে যাওয়ার সময় সে হচ্ছে 2 সেকেন্ডে এখানে এই পয়েন্টটা একবার ক্রস করছে। সে যখন আসবে, আসার সময়ও কিন্তু এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে 2 সেকেন্ড লাগবে। তো ব্যাপারটাকে আমরা কীভাবে বলতে পারি, তাহলে সে কত সময় এখানে থাকবে, যাওয়ার সময় 2 সেকেন্ড সময় এখানে থাকতেছে, শেষ পয়েন্টে পৌঁছাতে তার লাগতেছে 5 সেকেন্ড, এইখান থেকে আবার এখানে আসতে হচ্ছে লাগতেছে 5 সেকেন্ড। তার মানে এখানে সে থাকতেছে 0 সেকেন্ড সময়, আবার হচ্ছে 10 সেকেন্ড সময়। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বলতেছি যে এই পয়েন্ট থেকে তার এখানে আসতে আবার 2 সেকেন্ড লাগবে, যেহেতু যাইতে 2 সেকেন্ড লাগছে, তাহলে আসতেও 2 সেকেন্ড লাগবে। তাহলে সে এই যে এই পয়েন্ট ঘুরে যখন এখানে আসে, তখন 10 থেকে 2 সেকেন্ড আগে এখানে থাকবে, মানে 8 নাম্বার সেকেন্ডে আবার এখানে থাকবে। বুঝতে পারছো ঘটনাটা কি? কারণ এই পয়েন্ট থেকে তো সে আবার এখানে আসতে কত লাগে, 2 সেকেন্ড লাগে, আর পুরা পথ ঘুরে আসতে লাগতেছে কত, 10, যেতে 5 আসতে 5, তাহলে 10 নাম্বার সেকেন্ডে এখানে থাকবে। আর এর 2 সেকেন্ড আগে থেকে সে এখানে, তার মানে 8 নাম্বার সেকেন্ডে সে কোথায় থাকবে, এখানে থাকবে। তো এই ব্যাপারটা আর কি তোমরা জাস্ট হচ্ছে কি শিখে রাখো। ঠিক আছে, বা এটা হচ্ছে আমরা দেখবো হয়তো, বা মনে রাখার হয়তো প্রয়োজন নেই, জাস্ট তোমাদের অবজার্ভ করার জন্য, মানে ব্যাপারটা আসলে হচ্ছে কি আমরা এরকমভাবে এমসিকিউ যদি আসে তাহলে আমরা যাতে সলভ করতে পারি। তো এই ব্যাপারটা এরকমভাবে শিখে রাখো। ঠিক আছে, ওকে, তাই চলো আমরা এখন ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। ঠিক আছে, তো এখানে তোমাদের আরেকটা ব্যাপার একটু বলে দিই। তোমাকে যদি জাস্ট বলে সাম্যবিন্দু থেকে ওই যে দূরত্বটা বলছিলাম, ধরো এক্স ইকুয়াল কত, 4 সেন্টিমিটার। ঠিক আছে, এক্স ইকুয়াল তোমার 4 সেন্টিমিটার। তো এটা হচ্ছে ধরো আমরা ধরলাম ডান দিকে 4 সেন্টিমিটার দূরে, এরকম কিন্তু বাম দিকেও এরকম 4 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট থাকতে পারে। তোমাকে যদি বলে এখানে কত সময় সেকেন্ডে থাকবে আর এখানে কত সময় সেকেন্ডে থাকবে, এটাও তুমি হচ্ছে এমসিকিউ এর মাধ্যমে করে ফেলতে পারো, জাস্ট মুখে মুখে। ঠিক আছে, যে মাত্র যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম যে তার সাম্যবিন্দু থেকে কোনো পয়েন্টে যেতে যে সময় লাগে, আসতেও কি সেম সময় লাগবে। ঠিক আছে, তো এরকমভাবে করে ফেলতে পারো। ঠিক একইভাবে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম যে প্রতিটির মানে দশা, সরণ, বেগ, ত্বরণ এইগুলো নির্ণয় করা, এইগুলো একটু নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, তাই চলো এখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাই। সবগুলো ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে আমরা ফর্মুলা যেটা শিখছি এগুলো জাস্ট প্রয়োগ করবো। তাহলে চলো আমরা দেখি প্রথম ম্যাথটা কী বলছে। সরলচন্দিত স্পন্দনের পর্যায়কাল 12 সেকেন্ড হলে সাম্যাবস্থান হতে উহার বিস্তারের অর্ধেক সরণে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে অর্ধেক সরণে কত সময় লাগবে সেটা তোমাকে বলছে। সাম্যাবস্থান থেকে আমি অর্ধেক সরণে
যেতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কি, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, জাস্ট ডেল্টা কিন্তু এখানে আর বসাতে হচ্ছে না, কারণ আমি জাস্ট সাম্যাবস্থা থেকে কাউন্ট করা শুরু করছি। তার মানে আমার সময় গণনার যে শুরুর মোমেন্ট, এই মোমেন্টে তার হচ্ছে আদি দশা যেটা, সেটা হচ্ছে জিরো। তার মানে আমাদের এখানে ওমেগা টি প্লাস ডেল্টা যেটা, ডেল্টার ভ্যালু একদম হচ্ছে জিরো হয়ে গেছে, আর লিখারই দরকার নেই, ঠিক আছে। তাহলে এক্স যেটা, এক্সটা হচ্ছে তোমার a/2, ঠিক আছে। এই ব্যাপারটা আসলে এরকমভাবে আমরা বলতে পারি, এক্স ইকুয়াল a/2, ধরো এটা হচ্ছে তার সাম্যবিন্দু, এটা হচ্ছে তার বিস্তার পর্যন্ত সরণ, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স ইকুয়াল এ। তো আমাদের এই পর্যন্ত কিন্তু চাওয়া হয়নি, বলছে একদম এই মিডিল পয়েন্টে, মানে আমাদের সাম্যাবস্থা থেকে এই বিস্তারের যে মাঝামাঝি অংশটা, এই অংশ হচ্ছে যেতে তোমার সময় কত লাগবে। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে তোমাদের কি a/a আর কি, a/2, সরি a/a না a/2, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল a/2, তাহলে তুমি এক্স ইকুয়াল বসিয়ে দাও a/2 সমান হচ্ছে তোমার a সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে তুমি এটা কাটাকাটি করে ফেলো, এ কাটাকাটি করে ফেলো, তাহলে তোমার থাকবে সাইন ইনভার্স হাফ। তাহলে ওমেগা টি তোমার থাকতেছে সাইন ইনভার্স হাফ, ওমেগা টি সমান তোমার থাকতেছে সাইন ইনভার্স হাফ। তাহলে আমরা কিন্তু বলছিলাম এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু রেডিয়ান এককে বসাতে হবে। তাহলে সাইন ইনভার্স হাফ যেটা, এটা যদি আমরা রেডিয়ান এককে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার কি π/6, ঠিক আছে। তাহলে ওমেগা টি সমান হচ্ছে তোমার π/6, অ্যাকচুয়ালি আমরা টি এর ভ্যালুটা বের করব। তাহলে ওমেগা টি তুমি হচ্ছে কি যেটা, ওমেগার ভ্যালুটা বসায় দাও, যেটা আসলে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে তোমার 2π/t, ক্যাপিটাল টি কিন্তু, যেটা পর্যায়কাল ছিল। তাহলে তোমাকে বলছিল পর্যায়কাল হচ্ছে তোমার কি 12 সেকেন্ড, ঠিক আছে। তাহলে তুমি 12 বসিয়ে দাও, 12 আর হচ্ছে তোমার স্মল টি, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে আমরা হচ্ছে কি এখান থেকে পাই আর পাইও এখন কাটাকাটি করে ফেলতে পারি, পাই আর পাই কাটাকাটি করে ফেলছি। তাহলে আমাদের থাকতেছে টি যেটা, এটা হচ্ছে তোমার এই পাশে গিয়ে হবে 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু হচ্ছে তোমার 1 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো একটা ব্যাপার কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি, যে পর্যায়কাল ছিল 12 সেকেন্ড, তার মানে তার মিডিল পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার সময়ের প্রয়োজন কত ছিল, 3 সেকেন্ড, ঠিক আছে। 3 সেকেন্ড, আবার আসছে 3 সেকেন্ড 6, এই পাশে আবার 3, এই পাশে আবার 3, মানে মোট হচ্ছে 12। তাহলে আমাদের হয়তো মনে হইতে পারতো যে যেহেতু এই মিডিল পয়েন্ট থেকে এই পর্যন্ত যেতে হচ্ছে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে ঠিক এটার মাঝামাঝি থাকবে মনে হয় 1.5 সেকেন্ড পর, ঠিক আছে। কিন্তু আমরা এই ভুলটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি, বা এই সম্পর্কে কিন্তু আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে। এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে গিয়ে তোমার 1.5 সেকেন্ড না, আমাদের অবশ্যই এই সূত্র ইউজ করে তারপর নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো একদম হচ্ছে গিয়ে নির্ণয় করে তারপর হচ্ছে কাজটা করবা। তো তুমি হচ্ছে এখানে আরেকটা কাজ করতে পারো, যদি তোমাকে হচ্ছে কি মিডিল পয়েন্ট বলে, ঠিক আছে, তাহলে অলওয়েজ হচ্ছে আমরা যে সম্পর্কটা আর কি পাচ্ছি বা আর কি আমরা পাবো, আচ্ছা যাই হোক, এটা আমরা হচ্ছে এমসিকিউ এর জন্য আলাদা করে আবার একটা স্পেশাল ক্লাস নিব না, শর্টকাট দেখিয়ে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো বলছে একটি কণাকে সাম্য অবস্থান থেকে 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, ফলে তার সরলচন্দিত গতিতে দুলতে থাকে। এটি প্রতি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাই প্রতি সেকেন্ডে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে, এই কথাটার মানে কি বলতো, এই কথাটার মানে হচ্ছে তোমার টি যেটা, পর্যায়কাল যেটা, এটা হচ্ছে তোমার 1 সেকেন্ড। আমরা যখনই কোয়েশ্চেনটা পড়বো, এই কোয়েশ্চেন পড়ার সময় আমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো এখান থেকে মানে মার্ক করে ফেলা যায়, এগুলো আমরা মার্ক করে ফেলবো। ছেড়ে দেওয়ার 4.5 সেকেন্ড পর কণাটি কোথায় অবস্থান করে। আচ্ছা, 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু দেখো ব্যাপারটা খেয়াল করো, 10 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার 4.5 সেকেন্ড পর তোমাকে হচ্ছে গিয়ে তার অবস্থানটা জানতে চাওয়া হয়েছে, তাই না, কোথায় অবস্থান করবে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে তার মিডিল পয়েন্ট। ধরো আমি এই পয়েন্টে এই যে 10 সেন্টিমিটার টেনে নিয়ে গেছিলাম ডান দিকে, আমি এক্স ইকুয়াল হচ্ছে তোমার কি, এটা বিস্তার, আমরা বোঝাই যাচ্ছে এটা আসলে বিস্তারের সমপরিমাণ দূরত্ব, ওকে যাই হোক যতটুকুই হোক, আমি হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার লিখতেছি। তাহলে এই পয়েন্টে টেনে নিয়ে তারপরে আমি ছেড়ে দিছি, এবং সেখান থেকে হচ্ছে আমি টাইম কাউন্ট করা শুরু করছি, ঠিক আছে। তাহলে আমার এখানে হচ্ছে আদি দশাটা কত হবে বলো তো, আদি দশাটা কিন্তু অবশ্যই 90 হবে, আদি দশাটা কত হবে, 90 হবে। তুমি হচ্ছে যেভাবেই কাউন্ট করো, মুখে মুখে যদি কাউন্ট করো তারপরেও 90, তুমি যদি হচ্ছে এখানে সূত্র বসিয়ে কাউন্ট করো তারপরে হচ্ছে আমাদের 90। কীভাবে মুখে মুখে কাউন্ট করলে, আমরা বলছিলাম এই যে হচ্ছে কি এখানে তুমি দশা হচ্ছে জিরো ধরবা, মিডিল পয়েন্টে দশা জিরো ধরবা, মিডিল পয়েন্টে তুমি যদি আদি দশা বা হচ্ছে দশাটা এটা জিরো ধরো, তাহলে তুমি সাইন ফাংশন ইউজ করতে পারো। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 90, এখান থেকে এখানে হচ্ছে আরও 90, মানে 180, 270, 360, মানে জাস্ট পটটাকে 4টা ভাগে ভাগ করতেছো আর কি, ঠিক আছে। তাহলে আদি দশা হচ্ছে আমাদের 90, এটা তো মুখে মুখে বলতেছি, তো বোর্ড পরীক্ষায় তো তুমি মুখে মুখে লিখবা না, তো আমরা হচ্ছে আগে মানে ফাংশনটা আমাদের অবস্থানের
ফাংশনটা সেই ফাংশনটা আগে হচ্ছে লিখে ফেলি। তাহলে ধরো আমাদের অবস্থানের যে ফাংশন এটা হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস হচ্ছে তোমার ডেল্টা। ঠিক আছে, এখন আমরা আদি দশাটাকে বের করে ফেলবো। আদি দশাটা আগে হচ্ছে আমাদের বের করে ফেলতে হবে। তাহলে আদি দশা কত হবে? আদি দশা হচ্ছে গিয়ে এটা আরেকটা বিকল্প নিয়মেও করা যায়, যাই হোক আগে আমরা হচ্ছে সুন্দর মতো করি। তাহলে আমাদের হচ্ছে গিয়ে বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটার নিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার মানে এক্সকে আমি এ লিখতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমি দুইটাই 10 বসিয়ে দিতে পারি। তাহলে 10 সমান 10 সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে ওমেগা যেটা আমরা বলছিলাম যে আদি দশা মিনিং করে কি মিন করে যে হচ্ছে তোমার সময় গণনার শুরুতে যে দশাটা। তাহলে যেহেতু আদি দশা আমি বের করতে চাচ্ছি, তাহলে এই টি এর ভ্যালু কি বসাবো? 0 বসাবো। মানে একদম হচ্ছে কি যখন এখান থেকে আমি ছেড়ে দিছি ওই মোমেন্টের আর কি দশাটা। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট ছেড়ে দিছি, স্টপওয়াচ চালু করার মুহূর্তে ছাড়ছি বা ছেড়ে দেওয়ার মুহূর্তে আমি স্টপওয়াচটা চালু করছি, তাহলে আমার টি এর ভ্যালু কিন্তু তখন 0। তাহলে আমাদের জাস্ট সাইন ডেল্টা। তাহলে আমাদের এখানে ডেল্টার যে ভ্যালুটা এটা হচ্ছে সাইন ইনভার্স 1, মানে ডেল্টা সমান পাবা তো তুমি কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই বলছিলাম, তুমি যেভাবে আসলে কাউন্ট করো, তুমি আসলে মুখে মুখে কাউন্ট করলেও পাবা, যা বেলো তুমি হচ্ছে কি এরকমভাবে ক্যালকুলেট করলেও কি সিম্বলই পাবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এখন আমরা সুন্দর যে ইকুয়েশনটা দরকার ছিল সেই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি, মানে স্বর্ণের যে ইকুয়েশনটা। তাহলে আমি বলতে পারি আমাদের স্বর্ণের ইকুয়েশনটা x ইকুয়াল a সাইন ওমেগা টি প্লাস π/2। ঠিক আছে, মানে 90 ডিগ্রি যেটা এটাকে আমরা হচ্ছে রেডিয়ান ইউনিটে লিখলাম আর কি π/2, মানে হচ্ছে আমাদের পায়ের ভ্যালুটা 3.14 বসাবো। ঠিক আছে, আর যদি আমরা হচ্ছে পায়ের ভ্যালুটা 180 বসাই তাহলে অবশ্যই আমাদের হচ্ছে কি মানে ডিগ্রি ইউনিটে নেওয়া লাগবে, মানে আমরা হচ্ছে কি ক্যালকুলেটারে ডিগ্রি ইউনিট বসাবো। আচ্ছা, তোমাকে বলছে কোথায় অবস্থান করবে, তাহলে এখানে তুমি হচ্ছে কি দুইটা কাজ করতে পারো। আচ্ছা, আমরা 4.5 একদম বসাবো, এই জন্য আমরা বিকল্প অপশনে যাচ্ছি না। তাহলে এর যে ভ্যালু, এর ভ্যালু হচ্ছে তোমার 10 গুণন সাইন ওমেগা টি। তাহলে ওমেগাটাকে আমরা কি লিখতে পারি? 2π/t লিখতে পারি, 2π/t। আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 4.5 সেকেন্ড। তাহলে 4.5 সেকেন্ড। ঠিক আছে, এটা গুণন দিয়ে দাও, নাহলে দুইটা দশমিকের মতো দেখাচ্ছে। তাহলে 2π/t গুণন 4.5 প্লাস হচ্ছে তোমার π/2। তাহলে আমার ক্যালকুলেটর যদি আমার ডিগ্রি মুডে থাকে তাহলে পায়ের ভ্যালু বসাবো হচ্ছে আমি 180 ডিগ্রি। ঠিক আছে, আর টি এর মান কত? টি এর মান হচ্ছে অন্ত। আমাদের যা কিছু দরকার ছিল জাস্ট হচ্ছে মানগুলো বসায় দাও, তাহলে তুমি হচ্ছে আসলে এই সরণটা যেটা সরণটা পেয়ে যাবে। তাহলে কি মান আমি বসাচ্ছি, চলো আমাদের একটু তোমাদের আমি একটু দেখি মানটা বসাই। তাহলে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে বসাবো সাইন টি এর ভ্যালু তো 1, আর হচ্ছে পায়ের ভ্যালু কত? 180। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 180 গুণন হচ্ছে তোমার 4.5 সেকেন্ড। ঠিক আছে, 4.5 সেকেন্ড প্লাস হচ্ছে π/2 মানে হচ্ছে 90। দেখো আমি কিন্তু ডিগ্রি এককে বসাচ্ছি, 90 ডিগ্রি বসাচ্ছি, এখানে পায়ের ভ্যালু 180 বসাচ্ছি, তাহলে অবশ্যই আমার ক্যালকুলেটর কী হওয়া লাগবে? মানে ডিগ্রি মোডে থাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এই ভ্যালু, তাহলে সাইন 10 ইন্টু সাইন আনসার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -10। ঠিক আছে, -10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটার মিনিং আসলে কি? এটার মিনিং হচ্ছে কি আমরা যে পয়েন্ট থেকে টেনে ছেড়ে দিচ্ছিলাম, এই যে এখানে যে আমরা টেনে ছেড়ে দিচ্ছিলাম কোণাটা আসলে 4.5 সেকেন্ড পর, ঠিক আছে 4.5 সেকেন্ড পর এই যে তার বিপরীত পাশের একদম লাস্ট পয়েন্টে থাকবে x ইকুয়াল -10 সেন্টিমিটার। এই কথাটার মানে আমি যেখান থেকে টেনে ছেড়ে দিয়েছিলাম তার বিপরীত পাশের একদম লাস্ট পয়েন্টে থাকবে, মানে একদম বিস্তারের পয়েন্টে থাকবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো তুমি যেভাবেই করো, তুমি যে মুখে মুখে এই 90 ইউজ করতা তারপরে আসলে সেম ভ্যালুই পাইতা। তুমি যদি এখানে সাইন ফাংশনের পরিবর্তে কস ফাংশন ইউজ করতা, কারণ যেহেতু আমাদের এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে এই পয়েন্ট থেকে তোমার কি যাত্রা শুরু করছে, তাহলে এই পয়েন্টটার সাপেক্ষে আমি দশাটাকে জিরো বিবেচনা করে কজও ইচ্ছা করলে ইউজ করতে পারতাম। সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হয়তো x ইকুয়াল a cos ওমেগা টি। সেই ক্ষেত্রে আমাদের আর ডেল্টা লাগতো না, কারণ আদি দশাটা তখন জিরো হয়ে যেত। সেভাবেও তুমি যদি করতা তারপরে আসলে সেম রেজাল্টটি আসতো। মুখে মুখে তুমি যদি করতা, মুখে মুখে আসলে কি এটা একটা টেকনিক বলে দিই, মুখে মুখে করলে তোমার আসলে কীভাবে সেম রেজাল্ট আসতো। তো এই যে তোমার 4.5 সেকেন্ড, ঠিক আছে পর্যায়কাল যেহেতু 1 সেকেন্ড, তুমি এখান থেকে যখন টেনে ছেড়ে দিছো তাহলে 1 সেকেন্ড পর সে এখানে আসছে, 2 সেকেন্ড পর কি আবার আসছে, 3 সেকেন্ড পর কি আবার আসছে, 4 সেকেন্ড পর কি সে আবার এখানে, মানে যতগুলা পূর্ণ সংখ্যা আছে 4, 5, 6, 7 মানে একদম পূর্ণ সংখ্যার যে সেকেন্ডগুলো, এই সেকেন্ডগুলোতে কিন্তু সে একদম ঠিক এখানেই থাকবে। তার মানে মিন করতেছে কি সে 4 সেকেন্ড, ঠিক আছে 4 সেকেন্ডে কিন্তু এখানে ছিল, যখন আমার স্টপ আছে 4 সেকেন্ড গেছে তখন সে এখানে আছে। তারপরে হচ্ছে আমরা বলছিলাম এখান থেকে এইখানে যেতে তার পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময় লাগে। তাহলে যেহেতু পর্যায়কাল তার হচ্ছে গিয়ে কত 1 সেকেন্ড,
তাহলে এখান থেকে এখানে আসতে 4/1 সেকেন্ড, মানে হচ্ছে কি 1/4 সেকেন্ড লাগবে। তারপর হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আবার 1/4, মানে হচ্ছে দুইটা 1/4 আর কি, মানে হচ্ছে তোমার 2/4, মানে হাফ সেকেন্ড আর কি। তো দেখো এই যে হাফ সেকেন্ডটি কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল, মানে হচ্ছে 4-এর পরে আর হচ্ছে হাফ সেকেন্ড পরে সে এখানে অবস্থান করবে, ঠিক আছে। তো এই অঙ্কটা যেহেতু আমাদের প্রথম অঙ্ক ছিল, আমি তোমাদের ডিটেলসে দেখালাম। পরবর্তী অঙ্কগুলো হচ্ছে গিয়ে কিন্তু আরও আমরা হচ্ছে দ্রুত সলভ করে ফেলবো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা সলভ করি। এটা বলছে একটি সরলচন্দ্রিত গতি সম্পন্ন একটি কণার গতি সমীকরণ, তাহলে গতি সমীকরণ এখানে দেওয়া আছে। পর্যায়কাল 30 সেকেন্ড এবং আদি সরণ হচ্ছে তোমার 0.05 মিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক এবং হচ্ছে তোমাকে কি বলছে, আদি দশা নির্ণয় করতে বলছে। তাই যেহেতু পর্যায়কাল তোমার 30 সেকেন্ড, ঠিক আছে, আমরা প্রথমটা সলভ করি। পর্যায়কাল 30 সেকেন্ড, তাহলে পর্যায়কালটা আমরা কি লিখতে পারি, পর্যায়কালকে আমরা লিখতে পারি 2π/ω। তাহলে এইটাই হচ্ছে কি তোমার 30 সেকেন্ড, যেহেতু পর্যায়কালটা তোমার 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 2π/ω লিখতে পারি, সমান হচ্ছে তোমার 30 সেকেন্ড, ঠিক আছে। ওকে, তাহলে ওমেগাটা হচ্ছে তোমার দাঁড়াবে কত, তাহলে ওমেগা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 2π/30, মানে হচ্ছে তোমার π/15, ঠিক আছে। তাহলে আমরা এটা রেডিয়ান পার সেকেন্ড বলতে পারি, রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক বলতে আমাদের ওমেগার মান বোঝানো হয়, ঠিক আছে। তাহলে কৌণিক কম্পাঙ্কের মান আমরা জাস্ট এক লাইনে পেয়ে গেছি। দেখো এটা কিন্তু আবার হচ্ছে গিয়ে চুয়েটে আসছে 9-10, মানে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অনেক কঠিন আসে এরকম কিন্তু না, ঠিক আছে। তাহলে চলো আমরা পরেরটা দেখি। বলছে হচ্ছে আদি দশা নির্ণয় করতে। তাহলে আদি দশা বলতে যেন কী ছিল, সময় গণনার শুরুর মুহূর্তে তার যে হচ্ছে দশাটা, সময় গণনার শুরুতে মানে t=0 বসালে সাইনের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আদি দশা। তাহলে আমাদের ইকুয়েশন ছিল y = tan sin ωt প্লাস ডেল্টা, y = tan sin ωt প্লাস ডেল্টা। তাহলে আমি টি এর ভ্যালু 0 বসাবো, বসানোর পর ডেল্টাটা যেটা হবে সেটা হচ্ছে তোমার আদি দশা। ওকে, তাহলে তোমাকে বলছে সময় গণনার শুরুতে মানে আদি সরণ যেটা, সময় গণনার শুরুতে যে সরণটা সেটা হচ্ছে তোমার আদি সরণ, এটা হচ্ছে 0.05 মিটার, ঠিক আছে, 0.05 মিটার। ওকে, তাহলে হচ্ছে আমাদের ওয়াই যেটা, ওয়াই হচ্ছে তোমার 0.05 সমান হচ্ছে তোমার 10, আর টি এর ভ্যালু যেহেতু আমি 0 বসাচ্ছি তাহলে জাস্ট আমাদের থাকবে সাইন ডেল্টা, ঠিক আছে। তাহলে আমি এই ডেল্টার ভ্যালুটাই বের করব। তাহলে আমাদের সাইন ডেল্টা সমান হচ্ছে সাইন ইনভার্স সাইন ডেল্টা, ওকে আমি ভেঙে লিখি, সাইন ডেল্টা সমান হচ্ছে তোমার 0.05 বাই তোমার কত 10, তাহলে সাইন ইনভার্স 0.05/10, সাইন ইনভার্স 0.05 বাই হচ্ছে তোমার 10, তাহলে হচ্ছে 0.29, ডেল্টা যেটা এটা হচ্ছে 0.29 বা 286 ডিগ্রি। যেহেতু আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেটর ডিগ্রি মোড ইউজ করছি সেজন্য হচ্ছে ডিগ্রি এককে আসছে। এটাকে তুমি হচ্ছে রেডিয়ান ইউনিটেও নিতে পারতা, কোনো সমস্যা নেই। তোমার যদি হচ্ছে ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকে তাহলে হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে রেডিয়ানে ভ্যালু। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে দুইটা সলভ করলাম। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো একদম ইজি কিন্তু ম্যাথগুলা। এটা কি বলছে যে একটি সরল চন্দিত গতি সম্পন্ন, মানে সরল চন্দিত গতি যেটা এটা আসলে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। তো তোমাকে বলছে সরল স্পন্দন গতি সম্পন্ন কণার বিস্তার হচ্ছে 0.1 মিটার, পর্যায়কাল 4 সেকেন্ড এবং আদি দশা হচ্ছে তোমার 30 ডিগ্রি। উক্ত কণাটির দোলন গতির সমীকরণ বের করো। তাহলে দেখো একটু আগে আমাদের হচ্ছে সমীকরণ দেওয়া ছিল, বিভিন্ন রাশি বের করতে বলছিল, এখন আমাকে হচ্ছে কি সমীকরণটাই ফর্ম করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি সমীকরণ ফর্ম করতে চাই তাহলে দেখো সমীকরণ ফর্ম করার জন্য আমাদের কি লাগতেছে, আমাদের হচ্ছে সমীকরণটা ছিল এরকম x = a sin ωt প্লাস হচ্ছে ডেল্টা। তাহলে এই প্রত্যেকটার ভ্যালু হচ্ছে আমাদের লাগবে সমীকরণটা ফর্ম করতে, ঠিক আছে। আমাদের a লাগবে, যে এর ভ্যালু আসলে কত, যে a কত সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি টি। এই ওমেগাটা যদি আমরা ভাঙি তাহলে ওমেগাটা হচ্ছে তোমার 2π/t, ওমেগা সমান হচ্ছে তোমাদের 2π/t। তাহলে হচ্ছে আমাদের এই টিটা অ্যাকচুয়ালি লাগবে, এই টিটা হচ্ছে আমাদের লাগবে মানে পর্যায়কাল লাগবে, আর আদি দশা যেটা, ঠিক আছে, ডেল্টা, এটা আমাদের লাগবে, টি ইকুয়াল কত সেটা লাগবে, আর হচ্ছে আমাদের ডেল্টাটা কত সেটা হচ্ছে আমাদের লাগবে। তাহলে এই তিনটা ব্যাপার যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এই যে এখানে এর ভ্যালু, ডেল্টার ভ্যালু, টি এর ভ্যালু বসে আমি হচ্ছে কি একটা সরল স্পন্দন গতির কি করতে পারি, ইকুয়েশন বানাতে পারি বা হচ্ছে ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারি। তাহলে চলো অবশ্যই আমাদের এই ইকুয়েশনে কিছু না কিছু ক্লো দেওয়া আছে এগুলা বের করার। তাহলে বিস্তার যেটা, বিস্তার তোমাকে সরাসরি দেওয়া আছে, তার মানে এর মান আমরা পেয়ে গেছি।
ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে আমরা সরাসরি পেয়ে গেছি 0.1 মিটার। ওকে, তোমাকে বলছে পর্যায়কাল 4 সেকেন্ড, ঠিক আছে, তাহলে পর্যায়কাল যেটা এটা আমরা সরাসরি পেয়ে গেছি 4 সেকেন্ড। তাহলে দেখো আমাদের এখানে কোনো কিছু কষ্টই করতে হচ্ছে না। তোমাকে বলছে আদি দশা 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আদি দশা যেটা ডেল্টা এটা হচ্ছে আমি যদি রেডিয়ান এককে বলি তাহলে হচ্ছে π/6 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এই তো আমাদের ইনফরমেশনগুলো হয়ে গেছে, তার মানে জাস্ট আমি এখানে বসায় দেবো, বাদ বাকি কাজ হচ্ছে জাস্ট আমি এখানে বসায় দেবো। ওকে, আমি হচ্ছে গিয়ে মান বসিয়ে ধরো এখানে জাস্ট মানগুলো বসাবা, তাহলে মান বসালে কি হবে, মানগুলো বসালে আমরা পাবো হচ্ছে গিয়ে x ইকুয়াল 0.1 সাইন 2 পাই, টি এর ভ্যালু হচ্ছে তোমার কত, টি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে হচ্ছে তোমার 4 গুণন টি, ঠিক আছে, প্লাস π/6, হ্যাঁ 6, ঠিক আছে, ঠিক ছিল কি, হ্যাঁ 6। এই তো হচ্ছে তোমার ইকুয়েশনটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো তাহলে এখন, যে x ইকুয়াল 0.1, তারপর হচ্ছে তোমার গুণন, অথবা গুণন দেওয়ার দরকার নেই, এতটা প্রয়োজন নেই, সাইন এটাকে একটু কাটতে পারো, যে π/2t, π/2 গুণন টি, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস π/6, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো তোমাকে যদি এরকমভাবে ইকুয়েশন ফর্ম করতে বলে জাস্ট এক লাইনে ইকুয়েশন ফর্ম করে ফেলবা, অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। বলছে একটি বস্তুর সরলচন্দিত গতি হচ্ছে গিয়ে x ইকুয়াল 6 cos 3πt প্লাস π/3 মিটার সমীকরণ দ্বারা বিবৃত করা যায়। t ইকুয়াল 2 সেকেন্ড সময়ে সরণ, বেগ এবং ত্বরণ তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এই যে আমরা শুরুতে সূত্রগুলো পড়ে আসছিলাম, একটা ছিল আমার সময়ের ফাংশন হিসাবে, আর একটা ছিল তোমার সরণের ফাংশন হিসাবে, ঠিক আছে। তো এখানে সময়টা কিন্তু চাওয়া হয়েছে, মানে সময় হিসাবে চাওয়া হয়েছে যে t ইকুয়াল 2 সেকেন্ড সময়ে সরণ কত, বেগ কত এবং ত্বরণ কত, ঠিক আছে, সবগুলোই তোমাকে বের করতে বলছে। তাহলে এখন আমি যদি টি এর ভ্যালু 2 বসাই, তাহলে অবশ্যই আমার সরণ তো নর্মালি এই ইকুয়েশন থেকে হয়ে যাবে, কারণ সরণের ইকুয়েশনটা তোমার দেয়া আছে। আমাদের বেগের ইকুয়েশনটা এবং ত্বরণের ইকুয়েশনটা আমাদের হচ্ছে আগে ডিরাইভ করে নিতে হবে। তাহলে চলো আগে হচ্ছে আমরা বের করে ফেলি ধাপে ধাপে। ওকে, ওকে আর লাগবে না। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি যদি টি ইকুয়াল 2 সেকেন্ডে সরণ বের করতে চাই, এক্স ইকুয়াল কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব, এখন আমি আর হচ্ছে ইকুয়েশন লিখবো না, জাস্ট এই ইকুয়েশনে মানগুলো বসায় দেবো, ঠিক আছে। মানটা কি হবে, এক্স ইকুয়াল তোমার 6, তো 6-এর মতোই থাকবে, কস যেটা কস, এটা কস ফাংশন রূপে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কস 3πt, ঠিক আছে, তাহলে 3π, পায়ের বেলা হচ্ছে গিয়ে আমি 3.14 বসালে হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে নেবো, আর যদি হচ্ছে 180 ডিগ্রি বসাই তাহলে ডিগ্রি মোটেই বসাতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে টি এর বেলা হচ্ছে 2 সেকেন্ড, তাহলে হচ্ছে আমরা এখানে বসাবো 2। ওকে, প্লাস হচ্ছে π/3, তাহলে দেখো একদম ইজি, কিন্তু 2 সেকেন্ড পর হচ্ছে তোমার সরণ কত, খুবই সিম্পল, জাস্ট হচ্ছে মান বসিয়ে জাস্ট করে ফেলবো বাদ বাকিটা, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা কত হবে, একদম ইজি। তো বেগ যেটা, বেগটাকে কিন্তু আমার আগে একটু অন্তরীকরণ করে নিতে হবে, ঠিক আছে, যেহেতু আমার সরণের ফাংশন দেওয়া ছিল, তাহলে সরণের ফাংশনটাকে আমার যে ফাংশনের দরকার সেই ফাংশনে নিয়ে নিতে হবে। তাহলে আমরা কীভাবে নেব, এটা একবার জাস্ট ডেরিভেটিভ করে দেবো, যে ডিডিটি অফ এক্স, এটি আসলে কি আমার বেগের ফাংশন। তাহলে বেগের ফাংশনটা হবে তোমার 6, তো 6-এর মতোই থেকে যাবে, 6-6-এর মতোই থাকবে, কদের যে অন্তরীকরণ সেজন্য একটা মাইনাস আসবে, তাহলে একটা সামনে মাইনাস দিয়ে দাও, মাইনাস, তারপর হচ্ছে কি কস হয়ে যাবে সাইন, তাহলে সাইন আর ব্র্যাকেটে যেটা ছিল সেম টু সেমই থাকবে, 3πt প্লাস হচ্ছে π/3, ঠিক আছে। আর সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই যে আমাদের টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, ঠিক আছে, টি এর সাপেক্ষে যে অন্তরীকরণ আমরা করলাম, তাহলে টি এর সাথে কি ছিল, 3π ছিল, আমরা যখন অন্তরীকরণটা করছি, কসকে অন্তরীকরণ করছি, তাহলে এই পুরাটাকে কিন্তু আমরা হচ্ছে কি এক্স ধরে নিয়েছিলাম বা এক্স আকারে চিন্তা করছিলাম, তাহলে এটা তো অ্যাকচুয়ালি আসলে পুরাটা এক্স ছিল না, তো এইটাকে আবার হচ্ছে আমরা আলাদা করে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি টি এর সাপেক্ষে যদি 3π-টিকে অন্তরীকরণ করি, তাহলে আরেকটা 3π পাবো, ঠিক আছে, আরেকটা আমরা 3π পাবো। তাইলে আমরা যে কাজটা করবো, এটাকে একটু সরিয়ে নিই, তাহলে একটা 3π দ্বারা তুমি আবার গুণন করে দাও, গুণন 3π। তাহলে এখানে কি করো, এই যে আমাদের অংশটা পাইছি, এই পুরো অংশে তুমি জাস্ট হচ্ছে গিয়ে টি এর যে ভ্যালু, এই টি এর ভ্যালু হচ্ছে তুমি 2 বসিয়ে দাও, তাহলে টি ইকুয়াল জাস্ট 2 বসাও, যেহেতু 2 সেকেন্ড পর তোমাকে হচ্ছে বলছে বেগ বসাও। তো এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে,
আমাদের এই যে পাই, এই পায়ের ভ্যালু কিন্তু তুমি ক্যালকুলেটারে ডিগ্রি বসাও অথবা রেডিয়ান বসাও, কোনো ম্যাটার না। এই যে আমাদের হচ্ছে পাই, এটা কিন্তু অবশ্যই 3.14 হবে, ঠিক আছে। বাইরে যে পাইগুলো থাকবে এটা অবশ্যই 3.14 হবে। আমরা অনেক সময় হচ্ছে এই ভুলটা করে ফেলি যে এই পাই অবশ্যই 3.14। আমরা পায়ের ভ্যালু ডিগ্রি এককে থাকলে 180 বসাই, রেডিয়ান এককে থাকলে হচ্ছে 3.14 বসাই। কিন্তু এটা শুধুমাত্র ওই যে কজের এই অংশটা বা সাইনের ভিতরের অংশটা, এইগুলা ত্রিকোণমিতিক অনুপাতের যে ভিতর অনুপাতটা সেটার জন্য, আর এটা কিন্তু অলওয়েজ 3.14। ওকে, তারপরে তোমাকে বলছে হচ্ছে ত্বরণ বের করার জন্য। তাহলে ত্বরণ আমরা কীভাবে বের করবো? আবার হচ্ছে এটাকে অন্তরীকরণ করবো, করে আমরা হচ্ছে ত্বরণ বের করে ফেলবো। তাহলে বাদ বাকি এটা তোমার হোমওয়ার্ক, কারণ এটা হচ্ছে আমরা হচ্ছে, ঠিক আছে। আমি ত্বরণের তোমাকে হচ্ছে গিয়ে ফাংশনটা তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাই, ঠিক আছে। তাই ত্বরণের যে ফাংশনটা হবে সেটা আসলে বেগকে যে আমি অন্তরীকরণ করি, তাহলে আমি হচ্ছে ত্বরণের ফাংশন পাবো। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের 6 যেটা -6 সেটা তো থাকবেই, -6 আমি জাস্ট এটাকে অন্তরীকরণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সাইনের অন্তরীকরণ হচ্ছে তোমার cos, তাহলে cos থাকবে, cos-এর ভিতর যেটা ছিল সেটাই থাকবে, cos 3πt প্লাস হচ্ছে π/3 প্লাস হচ্ছে π/3, তারপরে আবার গুণন আকারে থাকবে 3π। তো আগে একটা ছিল, এই যে এখানে কিন্তু একটা 3π ছিল, তাহলে 3πটা তুমি সামনে দিয়ে দিতে পারো। তাহলে 3π আর নতুন করে আমরা আবার আরেকটা 3π পাবো, মানে মোট হচ্ছে 2টা 3π, ঠিক আছে। মোট 2টা 3π, মোট 2টা 3π কেন বুঝতে পারছো? এই যে এই মোট 2টা 3π, আমরা এটাকে তো অন্তরীকরণ করছি, তাহলে 3π তো কনস্ট্যান্ট হিসাবে ছিলই। তাহলে -6 3π এটা কিন্তু আগেই ছিল, এই যে -6 3π ধরো আগেই ছিল। তারপরে সাইনকে অন্তরীকরণকে আমরা cos পাইছি, আবার এটা আবার চেইন হলে গিয়ে আবার আরেকটা 3π পাইছি, ঠিক আছে। এখানেও তুমি জাস্ট t=2 বসাও, t=2 বসাও। দেখো ম্যাথগুলো কিন্তু ইজি, হয়তো আমাদের চ্যাপ্টারটা একটু নতুন লাগতে পারে, যে এখানে এই ফর্মুলাগুলো হয়তো আগে আমরা ভেক্টর বা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা খুব বেশি প্রয়োগ করি নাই, তো এই হিসাবে হয়তো একটু নতুন লাগতে পারে, কিন্তু একদম ইজি কিন্তু। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। পরবর্তী কোয়েশনে বলছে 1 × 10⁻20 কেজি বড় একটি কণার সরল চন্দিত গতির দোলনকাল হচ্ছে গিয়ে এত, মানে তোমার হচ্ছে দোলনকাল দেওয়া আছে এবং তার সর্বোচ্চ গতিবেগ হচ্ছে এত। কণাটির কৌণিক কম্পাঙ্ক এবং সর্বোচ্চ সরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কৌণিক কম্পাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, কৌণিক কম্পাঙ্ক যেটাকে হচ্ছে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, কৌণিক কম্পাঙ্ক খেয়াল করো। জাস্ট তুমি দেখবা যে কী কী ইনফরমেশন দেওয়া আছে, কী কী আমাদের লাগতেছে বা কী কী তোমাকে বের করতে বলছে, বের করার জন্য কী কী লাগবে, এটা হচ্ছে মেইন আর কি। তাহলে আমাদের বলছে কৌণিক কম্পাঙ্ক বের করতে, তাহলে কৌণিক কম্পাঙ্কের সূত্র হচ্ছে তোমার 2π/t, ঠিক আছে। তাহলে 2 × 3.14 2π/t, টি হচ্ছে তোমার পর্যায়কাল, পর্যায়কাল কিন্তু এখানে দেয়াই ছিল, এবং দোলনকালটা অ্যাকচুয়ালি আসলে পর্যায়কাল 1 × 10⁻5, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টি এর ভ্যালু। ওকে, তাহলে 1 × 10⁻5, 1 × 10⁻5, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি, জাস্ট মান বসালেই হয়ে যাচ্ছে। তাহলে 2π × 10⁻5, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে অনেক, ঠিক আছে। এটা উপরে উঠে জাস্ট পাওয়ারটা হয়ে যাবে 10⁻5, তাহলে তোমার থাকতেছে প্রায় অনেক ভ্যালু 20,200 দিয়ে 3 শূন্য, মানে 200 দিয়ে 3 শূন্য, মানে 2 লাখ, ঠিক আছে। 2 লাখ পাই, আরও একটা পাই আছে, তাই তো? হ্যাঁ, তাহলে ভ্যালুটার কি অনেক বেশি, কোনো টেনশন নেই, বেশি থাকুক এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমরা হচ্ছে সব কিছু সঠিক নিয়মেই করছি। সেকেন্ড, ওকে, ঠিক আছে। তারপরে তোমাকে বলছে সর্বোচ্চ সরণ নির্ণয় করো, ঠিক আছে। এখন সর্বোচ্চ সরণ যদি আমি নির্ণয় করি, সর্বোচ্চ সরণ অ্যাকচুয়ালি আসলে কি, মানে তার বিস্তার আর কি। সর্বোচ্চ সরণটা মানে কি, তার বিস্তার। তাহলে এখানে কিন্তু তোমাকে কোয়েশ্চেনে দেওয়া ছিল যে তার সর্বোচ্চ গতিবেগ দেওয়া ছিল, সর্বোচ্চ গতিবেগের সূত্রটা কি ছিল? সর্বোচ্চ গতিবেগ যেটা bmax আমরা বলছিলাম, সর্বোচ্চ গতিবেগ তোমার হচ্ছে গিয়ে ওমেগা এ, তাই তো? ওমেগা এ সর্বোচ্চ গতিবেগ। তুমি যদি বলে যাও কখনো যে সর্বোচ্চ গতিবেগের সূত্র কি, সমস্যা নেই, তুমি গতিবেগের সূত্রটা আগে লিখে ফেলবা। কীভাবে লিখে ফেলবা? যে বি ইকুয়াল আমাদের ছিল ω√s² - x²। তাহলে সর্বোচ্চ গতিবেগ কোথায় থাকে বলো তো? আমাদের কিন্তু মিডিল পয়েন্টে সর্বোচ্চ গতিবেগ থাকে। এটা কিন্তু কখনোই বলবা না, মানে তুমি যদি কোনোদিন নাও পড়ো, আমি তোমাকে যদি জাস্ট একটা র্যান্ডম কোয়েশ্চেন করি, তুমি ক্লাস 10-এ পড়ো, তাও যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এরকম দোলনার জন্য কোথায় হচ্ছে কি ম্যাক্সিমাম বেগ হয়, অবশ্যই মিডিল পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের মিডিল পয়েন্টের সর্বোচ্চ বেগ, আর সেই বেগটা হচ্ছে কি আমাদের এক্সের হলো 0, তো আমরা হচ্ছে ওমেগা এ পাই। তাহলে তোমাকে এটার কি বের করতে বলছে? কি বের করতে বলছে? এটা আমাদের বের করতে বলছে।
ওকে, তাহলে ম্যাক্সিমাম বেগ যেটা সেটা কত দেওয়া ছিল, সেই বেগ দেওয়া ছিল তোমার 1 × 10³ মানে জাস্ট 10³ বসালেই হচ্ছে সমান ওমেগা। ওমেগার মান আমরা অলরেডি পেয়ে গেছি যে 2000 না অ্যাকচুয়ালি 2 লাখ, ঠিক আছে, 2 লাখ পাই ইন্টু এ, ঠিক আছে। তাহলে এর মানটা অ্যাকচুয়ালি আমরা বের করব, ঠিক আছে। তাহলে এর মানটা কত হবে, এর মান হচ্ছে তোমার 100 পাই নাকি 10³ না 2 থাকবে, 2টা হচ্ছে কি আমাদের, আচ্ছা 10³ একটা 1000 কাটাকাটি চলে যাবে মানে 200 পাই আর কি, 200 পাই মানে এরকমই হওয়ার কথা। ভ্যালুগুলো হয়তো অনেক বড় আসছে, ভ্যালুগুলো অনেক বড় আসছে, তো এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কিছু নেই, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কিছু নেই। তোমাদের যেটা বুঝতে হবে যে সর্বোচ্চ সরণ যেটা, এটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে কি তোমার বিস্তারের মান, আর এটা হচ্ছে তোমার টি এর মান। তাহলে তুমি নিজের মতো করে অঙ্ক করবা, রেজাল্ট যায় আসে, রেজাল্ট বড় ছোটো এটা আমাদের ম্যাটার না। ওকে, তাই চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে সরল চন্দিত স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ হচ্ছে গিয়ে 3 ms ইনভার্সন যখন এর সরণ হচ্ছে তোমার কি 4 মিটার এবং বেগ হচ্ছে 4 ms ইনভার্সন যখন এর সরণ হচ্ছে তোমার 3 মিটার। দুলনের বিস্তার ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে। আরও একটা অংশ নির্ণয় করতে বলছে যে বস্তুটির বর 50 কেজি হলে দুলনের মোট শক্তি। তো মোট শক্তির অংশটা এখন আমরা সলভ করি নাই, আমরা শক্তি হচ্ছে পরের লেকচারে হয়তো পড়বো 4 নম্বর লেকচারে। তো শক্তির অংশটা হয়তো এখন আমরা সলভ করবো না, যেন এটাকে আমি রেড মার্ক করে দিছি, যেটা আমরা এখনো শিখি নাই, ঠিক আছে। তো আমরা যতটুকু শিখছি এটা চলো আমরা সলভ করতে চেষ্টা করি। তাহলে আমরা প্রথম যে অংশটা দুলনের বিস্তার, তাহলে এটা কিন্তু আমরা সরাসরি একটা সূত্র ইউজ করলে হবে না। দেখো তুমি কি কোথাও এরকম ভ্যালু পাচ্ছ যে হচ্ছে কি জাস্ট আমি একটা সূত্রের মান বসায় দেবো আর হচ্ছে ভ্যালু হয়ে গেছে, পেয়ে গেছি। যে আগের কোশ্চেনে যেরকম আমরা বিস্তার নির্ণয় করলাম, আমাদের ম্যাক্সিমাম বেগ কিন্তু দেওয়া ছিল, ম্যাক্সিমাম বেগ হচ্ছে ওমেগা এ, ওমেগার মানও আমাদের দেওয়া ছিল, ম্যাক্সিমাম বেগের মানও দেওয়া ছিল, এর মান বের করে ফেলছি, ঠিক আছে। তো এটা কিন্তু এতটা ইজি না। তো এই ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন আগে ফর্ম করতে হবে। ইকুয়েশন যে আমরা ফর্ম করব, এই রিলেটেড যত ইনফরমেশন দরকার সেটা কিন্তু তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে। তোমাকে বলছে স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ হচ্ছে 3 সেন্টিমিটার যখন সরণ 4, মানে হচ্ছে x ইকুয়াল যখন 4 তখন b হচ্ছে তোমার কি 3, ঠিক আছে। তাহলে আমরা একটা ইকুয়েশন এরকমভাবে ফর্ম করব যে x ইকুয়াল যখন 4 যখন, তখন হচ্ছে তোমার বেগ যেটা এটা হচ্ছে তোমার 3। তো আমরা এখানে ইকুয়েশনটা ফর্ম করতে পারি এরকম যে বেগের সূত্রটা ছিল তোমার কি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না ব্যাপারটা। এখন আমি যদি হচ্ছে প্রথম যে ভ্যালুগুলো দেওয়া ছিল বা হচ্ছে তথ্যগুলো দেওয়া ছিল, এই তথ্য দিয়ে যদি একটা এই ইনফরমেশনগুলো ইউজ করে, ঠিক আছে, আমি যদি একটা ইকুয়েশন ফর্ম করি আর কি, ইকুয়েশন, তাহলে হচ্ছে বি এর ভ্যালু তোমার কত, বেগের ভ্যালু হচ্ছে তোমার 3, তাহলে 3 সমান ওমেগা, ওমেগাটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট, ঠিক আছে, ওমেগা যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, কৌণিক কম্পাঙ্ক যেটা এটা কনস্ট্যান্ট। এক এক পয়েন্টে তার বেগের ভ্যালু হয়তো এক এক রকম হবে, কিন্তু তোমার ওমেগা ওমেগাটা কিন্তু তোমার ফিক্সড থাকতেছে, ঠিক আছে। তাই তোমাদের থাকবে এ যেটা বিস্তার আসলে কি কনস্ট্যান্ট। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে বেগের মান ভিন্ন থাকবে, সরণের মান হচ্ছে ভিন্ন রকম থাকবে, ঠিক আছে। সময়ের সাথে ধরো হচ্ছে সরণ এবং বেগ দুইটাই চেঞ্জ হচ্ছে। একটা নির্দিষ্ট পয়েন্টে হচ্ছে কি বেগের মানও একটা থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন পয়েন্টে বা ভিন্ন ভিন্ন সরণে তোমার বেগের মান ভিন্ন ভিন্ন থাকবে। কিন্তু যে ব্যাপারগুলো ফিক্সড সেটা হচ্ছে ওমেগা কৌণিক কম্পাঙ্ক এবং বিস্তার, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর বেলা তোমার কত ছিল 3, মানে হচ্ছে আমরা একসাথে 9 বসায় দিতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমাদের প্রথম অংশে বিস্তার বের করতে বলছে, মানে আমাদের এটা বের করতে হবে, তো আমরা ইচ্ছা করলে এটাকে একটু স্কোয়ার করে দিতে পারি, মানে এটাকে এখনই রুট ওভারের ভিতর থেকে একটু বের করে ফেলতে পারি। তাহলে আমরা পাবো 9 সমান বড় করে দিচ্ছি আর কি ওমেগা স্কোয়ার তারপর হচ্ছে এস স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে সেমভাবে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাবো। তো দ্বিতীয়টা এত ডিটেলসে দেখাবো না, জাস্ট দ্বিতীয়টা বলছে তোমাকে সরণ যখন হচ্ছে 4, দ্বিতীয়টা বলছে বেগ 4 যখন সরণ 3, মানে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 3, এক্স এর ভ্যালু মাত্র কত দেওয়া ছিল, এক্স মাত্রটা দেওয়া ছিল 4, তাহলে 16 হবে এটা 16, মানে এক্স এর ভ্যালু তো 4 দেওয়া ছিল 4 16। ওকে, তাহলে দ্বিতীয়টা দেখো এক্স এর ভ্যালু 3, এই ক্ষেত্রে হচ্ছে বেগের যে মান সেই বেগের মানটা হচ্ছে তোমার 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা হবে এরকম, যেহেতু এই পাশে আমাদের ছিল বেগের মান, বেগকে আমরা লাস্টে স্কোয়ার করে দিয়েছিলাম, তাহলে এই অংশে পাবো হচ্ছে আমরা 16 সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 9, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজটা কি, আমরা যদি একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার কাটাকাটি, আর ধরো আমি হচ্ছে 2 নম্বরটাকে 1 নম্বরটা দিয়ে যদি ভাগ করি, নতুন পেজে চলে যাই, 2 নম্বর ভাগ 1 নম্বর তাহলে আমরা লিখতে পারি এরকম, উপরে হচ্ছে 16
নিচে হচ্ছে তোমার 9, 16 উপরে হচ্ছে তোমার 9, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করতেছি, ওমেগা স্কোয়ার কাটাকাটি, তাহলে আমাদের থাকবে s স্কোয়ার বাই 9, সরি s স্কোয়ার মাইনাস 9, s স্কোয়ার মাইনাস 9 থাকবে উপরে, s স্কোয়ার মাইনাস 9 আর হচ্ছে s স্কোয়ার মাইনাস 16 থাকবে নিচে, তাই তো ব্যাপারটা? আবার একটু তোমরা চেক করতে পারো। হ্যাঁ, তাহলে এখন তুমি জাস্ট হচ্ছে আর গুণন করে দাও, তাহলে আর গুণন করলে তুমি পাবা হচ্ছে গিয়ে 16 স্কোয়ার মাইনাস 16 ইন্টু 16, 16 ইন্টু 16 মানে 256 হওয়ার কথা। তো যাই হোক, এটা আমাদের হচ্ছে গিয়ে ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। তারপর হচ্ছে 9 স্কোয়ার মাইনাস হচ্ছে কি 9 ইন্টু 9, 9 স্কোয়ার মাইনাস হচ্ছে 9 ইন্টু 9, তুমি 81 লিখে ফেলতে পারতা। ওকে, তাহলে তুমি এই পাশে এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে হচ্ছে তোমার পাবা 7 স্কোয়ার, তাই না? তাহলে 7 স্কোয়ার সমান পাবা 256 মাইনাস 81। তাই চলো আমরা দেখি কত হয়। 256 মাইনাস 81, 256 মাইনাস 81, এটাকে ভাগ করবো হচ্ছে আমরা 7 দ্বারা, তারপর এটাকে হচ্ছে আবার আমরা রুট ওভার করবো। তাহলে এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা হচ্ছে তোমার 5, তাহলে 5 একক। তো আমরা দেখি এককটা আসলে কী হবে। যেহেতু মিটার দেওয়া ছিল, মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, তাহলে এককটা হচ্ছে তোমার 5 মিটার। তাহলে আমাদের যে এখানে অ্যান্সারটা, এই অ্যান্সারটা হচ্ছে তোমার 5 মিটার। তাহলে দেখো কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা, দেখো আগে আমাদের কোয়েশ্চেনটা বুঝতে হবে, বুঝে তারপর হচ্ছে কি কী ইনফরমেশন দেওয়া আছে, আমাদের কোনো ইকুয়েশন ফর্ম করতে হবে কিনা সেই অনুসারে হচ্ছে আমাদের এগোতে হবে। বাদ বাকিটা আমাদের হচ্ছে অটোমেটিক। 2 নং থেকে ওমেগা বের করলে কত হবে? 2 নম্বর ইকুয়েশনটা ছিল এরকম, 2 নম্বর ইকুয়েশন 16 সমান ওমেগা স্কোয়ার, 16 সমান ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে? তাহলে চলো আমরা ওমেগার মানটা বের করে ফেলি। তাহলে এ স্কোয়ারের ভ্যালু তো আমরা জানি 25, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে 25 মাইনাস 9 মানে হচ্ছে 16, 16 কাটাকাটি, তাহলে ওমেগার মান আসলে 1 দাঁড়াচ্ছে। খুবই সিম্পল হয়ে গেল তাহলে তো আমরা মুখোমুখি হিসাব করে ফেলতে পারতেছি। দেখো ঠিক আছে কিনা। এ স্কোয়ারের মান হচ্ছে তোমার কত? এর ভ্যালু যেহেতু 5, তাহলে 25 থেকে তোমার 9 গেলে 16 কাটাকাটি, ওমেগা স্কোয়ার হচ্ছে 1, তাহলে হচ্ছে ওমেগা সমান 1, তার মানে তো আরও ইজি হয়ে গেল। তাহলে ঠিক হচ্ছে তোমার 2 পাই, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে তোমাকে বলছে একটি সরলচন্দিত কণার পর্যায়কাল হচ্ছে তোমার 12 সেকেন্ড, বিস্তার 10 সেন্টিমিটার, গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার, এটা তো আমরা একবার করছি মনে হচ্ছে, কণার সরণ ও দশা নির্ণয় করো, এটা আমরা করছি অলরেডি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমি ডিলিট করে দেবো না স্লাইড থেকে, অথবা তোমরা এখানে যারা ক্লাস করতেছো তোমরা হোমওয়ার্ক করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, এটা যতদূর মনে পড়তেছে কণার পর্যায়কাল, হ্যাঁ ঠিক এরকমটা করিনি আমরা, 4.5 সেকেন্ডের মনে হয় একটা করছি, ঠিক আছে? অনুরূপ সিমিলার টাইপের একটা মেথ তোমরা মনে করতে চেষ্টা করো। একদম শুরুর দিকে যে আমরা করছিলাম, যে সর্বশেষ প্রান্ত থেকে টেনে ছেড়ে দেওয়া হয়েছিল, পর্যায়কাল ছিল তোমার 1 সেকেন্ড, আর 4.5 সেকেন্ড পর তার হচ্ছে গিয়ে সরণ তোমাকে চাওয়া হয়েছিল। তাহলে এখানে পর্যায়কালটা তোমাকে দিচ্ছে হচ্ছে 12 সেকেন্ড, আর হচ্ছে তোমাকে বলছে 14 সেকেন্ড পর কোণার সরণ। তাহলে সিমিলার কোয়েশ্চেন আমরা হচ্ছে সলভ করছি, এটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? সিমিলার কোয়েশ্চেন, সিমিলার। তাহলে এটা আমি আর হচ্ছে স্লাইড থেকে ডিলিট করবো না, কারণ যেহেতু একটু হলেও ভিন্নতা আছে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। তোমাকে বলছে একটি কণার বিস্তার 0.15 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 4 হার্জ। বলছে বেগ ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা তোমার কত, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এইখানে যে কম্পাঙ্কটা একটু খেয়াল করো, এইখানে কম্পাঙ্কটা কিন্তু তোমার ওই যে আমরা ওমেগা যে বলি সেই ওমেগা না, এই কম্পাঙ্কটা হচ্ছে তোমার এফ, মানে হচ্ছে স্মল এফ, যেটা ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলি। কীভাবে আমরা বুঝতে পারছি? একক থেকে কৌণিক কম্পাঙ্কের যে একক সেটা হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, যেটাকে আমরা হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করি। আর এই যে এই এফ স্মল এফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড অথবা এস ইনভার্স, ঠিক আছে? ওকে, তোমাকে বলছে কণার ম্যাক্সিমাম বেগ কত। তাহলে ম্যাক্সিমাম বেগ আসলে আমাদের কত হয়? ম্যাক্সিমাম বেগ হচ্ছে আমাদের বি ম্যাক্সিমাম, যদি বলি বি ম্যাক্সিমাম হচ্ছে তোমার ওমেগা এ, ঠিক আছে? ওমেগা এ ম্যাক্সিমাম বেগ, ঠিক আছে? ওকে, তাহলে তোমাকে বলছে বিস্তার 0.15, তাহলে বিস্তারের ভ্যালু তো আমরা পেয়ে গেলাম। তাহলে বিস্তার যেটা এটা আমরা পেয়ে গেলাম 0.15,
আর ওমেগাটা যেটা, ওমেগার মানটা আমাদের বসাতে হবে। ওমেগাটাকে হচ্ছে আমরা অনেকভাবে শিখছিলাম, যখন যেটা দেয়া থাকবে সেই অনুসারে আমরা হচ্ছে লিখবো। ওমেগা আমরা শিখছি হচ্ছে 2π/t, আমরা শিখছি হচ্ছে 2πf, আমরা শিখছি হচ্ছে 2πn/t। প্রথম ক্লাসে হচ্ছে আমরা এগুলো আলোচনা করে ফেলছিলাম। তাহলে এখানে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 4 হার্টজ, তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব 2πf, ঠিক আছে। তাহলে হচ্ছে 2π f এর মান কত তোমার, f এর মান হচ্ছে তোমার 4। তাহলে হচ্ছে চলো আমরা 4 বসিয়ে দিই একসাথে, ঠিক আছে, জাস্ট গুণন দিয়ে বসিয়ে দিলাম। তাহলে তোমাদের ভ্যালু কত থাকতেছে 4 × 0. একসাথে আমরা যদি বসিয়ে দিই তাহলে 8 × 0.15, 8 × 0.15, তাহলে তোমার হচ্ছে 1.2 পাই, ঠিক আছে। তাহলে 1 অথবা হচ্ছে তুমি লিখতে পারো 12π/10, মানে 1.2 আমরা দশমিকে নিলাম না, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি এত। তাই প্রথমটা আমাদের হয়ে গেল। এগুলো খুবই ইজি, জাস্ট হচ্ছে তুমি কোয়েশ্চেনটা পড়বা, পড়েই তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। তোমাকে বলছে x = 0.09 মিটার অবস্থানে ত্বরণ কত, ঠিক আছে। তাহলে আমি যদি ত্বরণ বের করতে চাই তাহলে ত্বরণের ফর্মুলাটা এখন আমাদের ইউজ করতে হবে। চলো আমরা 2 নম্বরটা সলভ করে ফেলি। তাহলে ত্বরণের আমাদের সূত্র কি, ত্বরণের সূত্র হচ্ছে আমাদের a = -ω²x, ঠিক আছে। তাহলে ওমেগার মান তো তুমি অলরেডি জানো 2πf, ঠিক আছে। তাহলে 2πf² x এর মান কত বসাবা 0.09 মিটার বসায় দিলা, ঠিক আছে। তাহলে এটা তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা আমি আর করবো না, জাস্ট বলে দিলাম হোমওয়ার্ক। তারপরে বলছে সাম্য অবস্থান থেকে 0.1 মিটার দূরে যেতে প্রয়োজনীয় সময় কত, ঠিক আছে। সাম্য অবস্থান থেকে 0.12 মিটার দূরে যেতে প্রয়োজনীয় সময় কত। তাহলে এখানে তুমি যে কাজটা করতে পারো যে সরণ তুমি বের করবা, ইকুয়েশনটা হচ্ছে দেওয়া ছিল না, তো তুমি ইকুয়েশনটা ফর্ম করে ফেলো এখন, যেহেতু আমাদের সময় চাওয়া হয়েছে যে কতটুকু সময় লাগবে সাম্য অবস্থান থেকে একটা নির্দিষ্ট দূরে যেতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে ইকুয়েশনটা ফর্ম করতে হবে। তাহলে চলো আমরা ইকুয়েশনটা ফর্ম করে ফেলি। তাহলে আমরা ইকুয়েশনটা হবে এরকম, x = a sin, যেহেতু আমি সাম্য অবস্থান থেকে কাউন্ট করতেছি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটার অ্যান্সার। যেহেতু আমি হচ্ছে এখানে ইকুয়েশনটা ফর্ম করতেছি আর আমি সাম্য অবস্থান থেকে দশাটা কাউন্ট করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের সাইন অনুপাত ইউজ করব। তাহলে a sin ω/t, ঠিক আছে। তাহলে ওমেগা হচ্ছে 2πf/t, ঠিক আছে। আর প্লাস ডেল্টা, তো আমরা যেহেতু সাম্য অবস্থান থেকেই কাউন্ট করা শুরু করছি, স্টপওয়াচটা যেহেতু আমরা সাম্য অবস্থান থেকেই চালু করছি, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আদি দশা যেটা সেটা হচ্ছে 0, তার মানে হচ্ছে তোমাদের ডেল্টা আর লাগতেছে না, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এখানে মানগুলো বসায় দাও। x এর ভ্যালু কত তোমাকে বলছে 0.12, তাহলে 0.12 সমান এ হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার কি এখানে দেওয়া ছিল, হ্যাঁ বিস্তার দেওয়া ছিল 0.15, তাহলে বিস্তার হচ্ছে তোমার 0.15 সাইন আমরা এখানে পাবো হচ্ছে টি এর ভ্যালুটা যেহেতু বসাবো, তাহলে 2πf মানে হচ্ছে f এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 4, তার মানে হচ্ছে আমরা একসাথে 8π বসাই দিতে পারি, তাহলে 8πt, ঠিক আছে। তাহলে এখন আমরা এক লাইনে করে ফেলবো। তাহলে 0.12/0.15, 0.12 ভাগ হচ্ছে 0.15, এইটা হচ্ছে তোমার সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স অ্যান্সার। তো এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমরা পাচ্ছি ডিগ্রিতে, তো এটাকে হচ্ছে অবশ্যই আমাদের রেডিয়ান ইউনিটে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি সাইন 8π সমান হচ্ছে তোমার সাইন ইনভার্স 0.12 বাই হচ্ছে 0.15। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবা, এখানে যে আমরা ভ্যালুটা পাবো এটা অবশ্যই আমার রেডিয়ান ইউনিটে নিতে হবে, যেহেতু আমরা টাইম বের করবো, ঠিক আছে। অবশ্যই আমাদের রেডিয়ান ইউনিটে নেব। আচ্ছা, রেডিয়ানে তুমি যদি নাও তাহলে এই পাইটা 180 বসাতে হবে, যেটা আসলে অনেকটা কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। তো আমি যেটা বলবো তোমাদের, তুমি হচ্ছে রেডিয়ানেই বের করো, ঠিক আছে। তাহলে আমরা এখানে 53 ডিগ্রি হয়েছে, এটা যদি আমরা রেডিয়ানে নিই, রেডিয়ান যদি নিই 53.13 ইন্টু 3.14 ভাগ হচ্ছে 180, তাহলে আমাদের হচ্ছে রেডিয়ান মোডে যে হয় 0.92, তাহলে 0.92। তো আমরা যেহেতু টি এর ভ্যালুটা বের করবো, তাহলে এটাকে জাস্ট হচ্ছে আমরা 8π দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে 8π ভাগ হচ্ছে তোমার 8π, 8 × 3.14, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে ফাইনালি এটাকে আমরা ভাগ করব হচ্ছে গিয়ে 8 × 8π আর কি। তাহলে আমাদের থাকতেছে 0.0368, যেহেতু ভ্যালুটা অনেক ছোটো এজন্য আমরা দশমিকের পরে 3-4টা গড় নিতে চেষ্টা করব। 0.0368, ঠিক আছে, বা 69,
এত সেকেন্ড। তাহলে তার মধ্যবিন্দু যেটাই, মধ্যবিন্দু থেকে তার হচ্ছে কি সরণটা যদি এত হয় তাহলে এত সময় লাগবে, ঠিক আছে? এত সময় আমরা সাম্য অবস্থান থেকে জাস্ট একদিকে যাচ্ছি, এই সরণটা আমরা বের করতে যাচ্ছি, বা এই সরণে আমাদের কতটুকু সময় প্রয়োজন সেটা হচ্ছে আমরা বের করছি। এখন এখানে একটা ব্যাপার খেয়াল রাখো, আমি যেটা বলছি লাস্টে, যে তোমাদের এখানে হচ্ছে কি রেডিয়ানেই বের করতে হবে এরকম কোনো কথা না। তুমি যদি পায়ের ভ্যালুটা মানে ডিগ্রি এককে যদি বসাও, তাহলে এই যে পাইটা ছিল এই পায়ের ভ্যালুটা হচ্ছে তোমার 3.14 বসাতে হবে, ঠিক আছে? তো এটা আমি হচ্ছে কেন আসলে এই ব্যাপারটা বললাম, কারণ আমরা যদি এখানেই পায়ের ভ্যালুটা, আচ্ছা যাই হোক তোমাদের এত হচ্ছে বলার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে নোট আকারে একটা ব্যাপার লিখে রাখো, যে আমরা যদি পায়ের ভ্যালু 3.14 বসাই, তাহলে হচ্ছে রেডিয়ান পায়ের ভ্যালু পাই ইকুয়াল 3.14, তাহলে অবশ্যই কী একক বসাতে হবে, রেডিয়ান ইউনিট, বা ক্যালকুলেটারটা হচ্ছে আমার রেডিয়ান এককে নিয়ে নিতে হবে। আর যদি আমি হচ্ছে পায়ের ভ্যালু 180 ডিগ্রি বসাই, এটা অলরেডি একবার বলছি, এক দুইবার বলছি, 180 ডিগ্রি বসাই, তাহলে হচ্ছে আমাদের ডিগ্রি ইউনিট রাখলেই হবে, ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, আশা করি এটাও বুঝতে পারছো। হ্যাঁ, এরকমই হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী দিকে অগ্রসর হই। তোমাকে বলছে একটি সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণা প্রতি মিনিটে 100টি পূর্ণদোল দেয়। মূল মধ্যবিন্দুতে কণাটির গতিবেগ 7 m/s হলে এর গতিপথের দৈর্ঘ্য কত? তাহলে এখানে অ্যাকচুয়ালি কী চাওয়া হয়েছে বলো তো? তোমার গতিপথের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, মানে টোটাল হচ্ছে কি যেটাকে আমরা বলতেছি যে বিস্তার, ঠিক আছে? বিস্তার চাওয়া হয়েছে। আচ্ছা, গতিপথের দৈর্ঘ্যটা যদি আমরা বলি, তাহলে অ্যাকচুয়ালি আসলে এখানে 2a আসলে আমরা নির্ণয় করবো আর কি। তো মেইনলি আমাদের আগে হচ্ছে তোমার কি নির্ণয় করতে হবে? আগে হচ্ছে আমাদের বিস্তারটা নির্ণয় করতে হবে। ধরো এটা হচ্ছে তার মিডিল পয়েন্ট, তাহলে এটা হচ্ছে তার বিস্তার যেটাকে আমরা বলছিলাম। আর টোটাল গতিপথের দৈর্ঘ্যটা মিনিং করতেছে যে এটা, কারণ কোণাটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত আসতেছে, তারপর এখানে আবার হচ্ছে কি এই পর্যন্ত যাচ্ছে। তার মানে টোটাল যে গতিপথটা, ঠিক আছে, গতিপথ বিস্তারের এই পাশ এবং ওই পাশ টোটালটা কিন্তু তোমার চাওয়া হয়েছে, মানে 2a অ্যাকচুয়ালি আমাদের এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা 2a যদি বের করতে চাই, তাহলে আগে তো হচ্ছে আমাদের a লাগবে, তাই না? a লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 2a ইকুয়াল হট, এটা হচ্ছে আমাদের চাওয়া হয়েছে। তাহলে চলো আগে আমরা হচ্ছে কি এটা বের করে ফেলি। তো কীভাবে বের করতে পারি বলছে, তোমাকে প্রতি মিনিটে 100টি পূর্ণ দোল দে, ঠিক আছে? তাহলে আমি যদি হচ্ছে কি বলি আমার পর্যায়কাল কত, আচ্ছা আমরা দেখি আগে কী কী লাগে, তারপর সেই অনুসারে হচ্ছে আমরা এখান থেকে বাদবাকি ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করব। তাই তোমাকে বলছে পথের দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাই আমাদের এ বের করতে হচ্ছে আগে, আর ম্যাক্সিমাম বেগ দিয়ে আছে, তাহলে ম্যাক্সিমাম বেগের সূত্র কি, বি ম্যাক্সিমাম ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা এ, ঠিক আছে? তাহলে বি ম্যাক্সিমাম যেটা এই বেল হচ্ছে তোমার 7 সমান হচ্ছে তোমার ওমেগা, আমাদের এটা যেহেতু লাগবে তাহলে হচ্ছে আমাদের ওমেগাটা বসাতে হবে কোনোভাবে। তো ওমেগা আমরা কীভাবে বসাবো, ওমেগা ইকুয়াল আমরা বলতে পারি 2π/t, যেহেতু ওমেগার মানটা তোমার সরাসরি দেওয়া নেই, তাহলে হচ্ছে ওমেগাকে আমরা বলতে পারি 2π/t, আর গুণ হচ্ছে এ। তাহলে আমরা এর মান যদি এখন বের করি, তাহলে দেখো আর একটু দূরেই হচ্ছে আমরা আসি, খুব বেশি দূরে নেই। তাহলে এ সমান আমরা বলতে পারি এ সমান তোমার হচ্ছে 7t, 7 গুণন t বাই হচ্ছে তোমার 2π, তাই তো ব্যাপারটা এরকমই তো হওয়া উচিত। ওকে, তো যেহেতু এখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই, এখানে কিন্তু আমাদের পায়ের ভ্যালু কোনোভাবে হচ্ছে 180 ডিগ্রি আমরা বসানোর কল্পনাও করবো না, ঠিক আছে? 3.14। ওকে, তাহলে এখন আমাদের টি এর ভ্যালুটা লাগবে। তাহলে এই যে এই টি এর ভ্যালু বের করার জন্য কিন্তু উপরে এই ইনফরমেশনটা দেওয়া ছিল যে প্রতি মিনিটে 100টি পূর্ণ দোল দেয়, ঠিক আছে? প্রতি মিনিটে কয়টা দোল দেয়? 100টি পূর্ণ দোল দেয়। এই কথাটার মিনিং হচ্ছে এরকম যে আমার এই টি মানে কি, টি হচ্ছে পর্যায়কাল, মানে একক দুল দিতে যে কয়টা সময় লাগে, তাহলে 100 দুল দেয় 1 মিনিটে, ঠিক আছে? তার মানে আমি যদি একক দুল বলি, ঠিক আছে, একক দুল যদি আমি দিই, একক দুলে কত সময় লাগে এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি হচ্ছে জাস্ট পূর্ণ দুল দিতেছে 1 মিনিটে, মানে হচ্ছে কি 60 সেকেন্ডে 60/100, মানে 1 মিনিটে যেহেতু 100 দুল দিচ্ছে, আমার লাগবে একটা দুল দিতে কত সময় লাগতেছে, একক দুল দিতে কত সময় লাগতেছে, যার সামনে একক থাকবে সেটা দ্বারা আমি হচ্ছে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা প্রথম অংশে সূত্র পড়ে আসছিলাম প্রথম ক্লাসে, সূত্র দিয়ে তুমি ভুলে যাও, তুমিও কি তুমি করে ফেলতে পারো বা এইভাবে করে ফেলবা। তুমি এরকমভাবে বলবা যে 100টা দুল দিতে সময় লাগছিল 60 সেকেন্ড, তাহলে একটা দুল দিতে সময় লাগতেছে 60/100, ঠিক আছে? এই তো তোমার হচ্ছে পর্যায়কাল হয়ে গেছে, ঠিক আছে? অথবা আমি হচ্ছে যে টেকনিকটা এখানে মাত্র বললাম যে প্রতি মিনিটে 100টি পূর্ণ দুল দেয়, 100টি দুল মানে দুল হচ্ছে 100 আর সময় হচ্ছে তোমার 60 সেকেন্ড, তাহলে দুলনকাল মানে একক দুলনে যে সময় লাগে, তাহলে একক দুলন, দেখো দুলনের সামনে কিন্তু একক আছে, তাহলে আমরা দুলন সংখ্যা দ্বারা আর কি ভাগ করে দেবো, এই জন্য দুলন সংখ্যা মানে 100 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 0.6, তাহলে তুমি বসিয়ে দাও 7 × 0.6, তারপর হচ্ছে তোমার 2π, তাহলে 2 × 3.14, ঠিক আছে? তাহলে চলো দেখি মানটা আমাদের কত হয়, তাহলে 7 × 0.6 ভাগ হচ্ছে তোমার 2π,
2 পাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের থাকতেছে 0.67, ঠিক আছে। তাহলে 0.67 এটা হচ্ছে তোমার কি এর ভ্যালু, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে তোমার 0.67। তো আমাদের গতিপথের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2a। এই ব্যাপারটা কিন্তু ভুলে যেও না, আমাদের অ্যাকচুয়ালি এখানে 2a জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং আমরা বলবো 2a সমান 2 ইন্টু 0.67, 0.67, ঠিক আছে। তাহলে 0.67, তাহলে আমরা পাচ্ছি 1.34। সুতরাং পথের দৈর্ঘ্য যেটা 2 এটা আসলে ছিল দৈর্ঘ্য সমান তোমার 1.34। ওকে ওকে, এখানে একটা হচ্ছে কি প্রায় মশা এবং হচ্ছে মাছি বোর্ডে বসলে হচ্ছে কি বিশাল সমস্যা হয়, মানে হচ্ছে কি ডট চলে আসে। তো এগুলো একটু হচ্ছে গিয়ে কনসিডার করিও। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আর এটা ইউনিটটা কী হবে, যেহেতু হচ্ছে কি আমাদের মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, তো আমাদের এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের পরবর্তীতে কি আছে। বলছে সরল চন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে 3 সেন্টিমিটার হলে এর বেগ হয় 4, এবং সরণ 4 সেন্টিমিটার হলে এর বেগ হয় হচ্ছে তোমার কি 3। মানে একটু আগে যে আমরা হচ্ছে ম্যাথটা করছি এটার মতো, এই যে বইটা আসছিল কত সালে 7-8 সম্ভবত। তো সেম টু সেম, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটারও আসলে এ কত হবে, A5 হবে। একটু আগে এটার অ্যান্সার দেখে আসছি, এর অ্যান্সার ছিল মানে বিস্তার ছিল হচ্ছে 5। টি ইকুয়াল 1 সেকেন্ডে কণাটির সরণ এক্স ইকুয়াল কত 1 সেন্টিমিটার। এখানে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে কণাটির বিস্তার। তাহলে বিস্তার তো আমরা এটা মুখে মুখে হচ্ছে বুঝে ফেলতে পারতেছি আসলে কত হবে, কারণ এটা এই ম্যাথ আমরা করে আসছি মাত্রই, তো এটা আমি আর করে দেবো না। তার বলছে সময়ের অপেক্ষক রূপে কণাটির সরণ বেগ এবং ত্বরণের রাশিমালা প্রকাশ করো, ঠিক আছে। তার মানে এই কথাটার মানে কি, দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে এই কথাটার মানে কি, যে সময়ের অপেক্ষক রূপে কণাটির সরণ বেগ এবং ত্বরণের রাশিমালা প্রকাশ করো। তো এই কথাটার মিনিং হচ্ছে তোমাকে টি এর ফাংশন রূপে, ঠিক আছে, টি এর ফাংশন রূপে। আমরা কিন্তু আজকের ক্লাসের শুরুতে কি পড়ে আসছি, যে সরণ বেগ ত্বরণ এগুলো হচ্ছে আমরা সময়ের সাপেক্ষে, মানে এস আইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সূত্রটাকে একবার অন্তরীকরণ করে বেগ এবং হচ্ছে দুইবার অন্তরীকরণ করে কি ত্বরণের যে ফাংশনটা পাই, সেটা হচ্ছে কি সময় রূপে বা সময়ের ফাংশন হিসাবে, বা এখানে বলছে সময়ের অপেক্ষক রূপে, ঠিক আছে, একই কথা। আর আমরা বেগ এবং ত্বরণের জন্য আলাদা দুইটা সূত্র পাইছি, আবার হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মানে সেক্স স্কোয়ার, ওই যে সূত্রটা এটা হচ্ছে কি সরণের অপেক্ষক রূপে, ঠিক আছে। তো তোমাকে টি এর মাধ্যমে আর কি বের করতে বলছে। তাই টি এর মাধ্যমে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কাজটা কি করতে হবে, আগে হচ্ছে আমাদের ফাংশনটা যেটা এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা নিয়ে আসতে হবে। তাহলে এ তো হচ্ছে যেহেতু আমরা জানি অলরেডি, যেহেতু এই টাইপের ম্যাথটা করে আসছি, তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 5। তাহলে আমি যদি হচ্ছে এটাকে আগে একটা ফাংশন রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমরা বলবো হচ্ছে 5 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাহলে ওমেগাটা হচ্ছে কি আমরা একটু আগে ওমেগাটা ওইটার বের করে ফেলছিলাম। ওমেগাটা ছিল সম্ভবত ওমেগাটা ছিল 2 পাই সম্ভবত ছিল। আমরা চলো একটু দেখে ফেলি, আবার কোশ্চেনটাও একটু দেখি যে আসলে এরকম টাইপের কোশ্চেনটাই কিনা, একদম সেম টু সেম কিনা। হ্যাঁ, 2 পাই ছিল, ঠিক আছে। আচ্ছা, ওমেগার মানই ছিল একদম ডিরেক্ট 1। তাহলে ওমেগার মান যেটা, এই ওমেগার মানে আমরা পেয়ে গেছিলাম হচ্ছে 1। তাহলে তো আরও ইজি হয়ে গেল। তাহলে ওমেগার মানটা হচ্ছে 1, ওমেগার মানটা হচ্ছে আমাদের 1। তাহলে ওমেগা টি, ঠিক আছে। তাহলে ওমেগা টি, তাহলে ওমেগাটার মতোই থাকবে, এখানে আমাদের আর চেঞ্জ করার দরকার নেই, এভাবেই থাকুক ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। তাহলে এই ডেল্টা যেটা, এই ডেল্টাটা হচ্ছে এখন আমাদের নির্ণয় করে নিতে হবে যে আদি দশাটা কত। তাহলে তোমাকে বলছে যে টি ইকুয়াল 1 সেকেন্ডে কণাটির সরণ এক্স ইকুয়াল 1 সেন্টিমিটার। তার মানে এখান থেকে আমরা আদি দশাটা বের করবো আর কি। আমরা এই ফাংশনটা ধরছি, ওমেগার মান কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, ওমেগার মানটা 1 বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে তুমি হচ্ছে গিয়ে ডেল্টাটা পেয়ে যাবা, আদি দশা আগে বের করবা, ঠিক আছে। আদি দশাটা সামথিং একটা ভ্যালু আর কি হবে, ঠিক আছে। আমি এটা আর সলভ করে দেবো না, আদি দশা বের করে, যেহেতু এই টাইপের ম্যাথ আমরা আগেই বের করছি, বেশ কয়েকটা সলভ করছি, আদি দশা বের করে তুমি যে আদি দশাটা বের করো, ধরো এই ডেল্টার ভ্যালু তুমি π/3 পাইছো, π/4 পাইছো, মানে সামথিং এটা কিছু পাবা। পেয়ে তুমি হচ্ছে গিয়ে যখন তোমাকে বলছে বেগের সূত্রটা বের করার জন্য, তাহলে এটাকে একবার অন্তরীকরণ করে দিবা। তাহলে বেগটা কি হবে, তুমি এক্সের টোটাল কমপ্লিট হচ্ছে কি ইকুয়েশনটা বের করে, এক্সের কমপ্লিট ইকুয়েশনটা বের করে, ঠিক আছে, তুমি হচ্ছে কি বেগ কি হবে, বেগকে জাস্ট হচ্ছে একবার অন্তরীকরণ করে দিবা, মানে হচ্ছে ডিডিটি অফ এক্স। ত্বরণটা হবে কি, এই বেগের যে ফাংশনটা এটাকে আবার অন্তরীকরণ করে দিবা, মানে হচ্ছে ডিডিটি অফ বি, ঠিক আছে। এই হচ্ছে তোমার কাজ।
তো ত্বরণটাকে আর অন্তরীকরণ করতে হয় না অ্যাকচুয়ালি। ত্বরণটা অ্যাকচুয়ালি কী দাঁড়ায় বলো তো? তোমাদের একটা হচ্ছে ইজি আমি ব্যাপার বলে দিই। ত্বরণের ফাইনাল সূত্রটা কী দাঁড়ায়? আমি যদি বলি ত্বরণটাকে এরকমভাবে বলি যে এ ইকুয়াল হচ্ছে কিন্তু আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ত্বরণটা কিন্তু ফাইনালি এরকমই হয়। তার মানে জাস্ট মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে ওই যে এক্সের যে ফাংশনটা ছিল জাস্ট এটা দিয়ে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ত্বরণের ফাংশন হয়ে যায়। মানে আমাকে টি এর অপেক্ষক রূপেই কিন্তু হয়ে যাচ্ছে। টি এর অপেক্ষক রূপেই কিন্তু আমাদের এর ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। জাস্ট আমি যদি এই সূত্রটা থেকে এক্স এর মানটা বসিয়ে দিই, ঠিক আছে, বা এক্সটাকে রিপ্লেস করে দিই, এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আমরা কমন সূত্র যেটা আসলে সরণের অপেক্ষক রূপে শিখছিলাম। এই সরণটা তো আসলে হচ্ছে কি শুরুতে এই ফাংশনটাই ছিল, ঠিক আছে, এখানে বসিয়ে দিলেই আমাদের বাদ বাকি কাজটা হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তো চলো আমরা দেখি আজকের ক্লাসে আরও ম্যাথ আছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে একদম কমপ্লিট একটা ম্যাথ, ঠিক আছে। মানে এই ম্যাথটা তুমি কমপ্লিটভাবে করতে পারলে তুমি যেগুলো আমরা এই যে ভেঙে ভেঙে করে আসছি, ঠিক আছে, ভেঙে ভেঙে করে আসছি, কখনো কম্পাঙ্ক নির্ণয় করছি, কখনো বেগ নির্ণয় করছি, কখনো হচ্ছে কণিক কম্পাঙ্ক নির্ণয় করছি, কখনো আবার হচ্ছে গিয়ে কি ত্বরণ নির্ণয় করছি, কখনো সরণ নির্ণয় করছি। মানে এই যে যা কিছু করছি, ঠিক আছে, সবগুলোর কমপ্লিট একটা সলিউশন জাস্ট একটা ম্যাথে। কারণ দেখো একটা ম্যাথে তোমাকে সব কিছু চাওয়া হয়েছে, একদম বেগ থেকে শুরু করে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, ঠিক আছে। সরণ যখন বিস্তারের অর্ধেক, ত্বরণ তখন হচ্ছে গিয়ে বস্তুর বেগ এবং ত্বরণ, মানে একটা ম্যাথেই তোমাকে একদম কমপ্লিটভাবে সব কিছু জানতে চাওয়া হয়েছে। তো এই ম্যাথটা একটু ভালো করে সলভ করে ফেলিও, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। তোমরা অ্যান্সার বের করে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে অ্যান্সার কী হয়েছে। তাহলে চলো আমরা দেখি আর কয়টা ম্যাথ আছে। এই ম্যাথটাই মনে হয় সর্বশেষ ম্যাথ, নাকি আরও একটা আছে, আরও 3টা আছে, 4টা আছে, তাহলে অনেকগুলো ম্যাথ, আরও অনেকগুলো ম্যাথ হচ্ছে আমাদের আছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে সবগুলো যে করাবো তাহলে এরকম না, কারণ যেহেতু আমরা এখন সিমিলার টাইপের ম্যাথ অনেকগুলো পাচ্ছি। তাহলে বলছে একটি সরল চন্দিত, আমি তোমাদের জাস্ট হচ্ছে মিনিংগুলো বলে দিব, তোমরা বাদ বাকিগুলো করে ফেলবা। বলছে একটি সরল চন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার পর্যায়কাল হচ্ছে তোমার কত, 0.01 সেকেন্ড। পর্যায়কাল 0.01 সেকেন্ড, মানে টি দেয়া আছে। বিস্তার হচ্ছে তোমার 0.5 সেন্টিমিটার, ঠিক আছে, মানে তোমার হচ্ছে এ দেয়া আছে বিস্তার। কণাটির বেগ ও ত্বরণের সর্বোচ্চ মান নির্ণয় করো। কণাটি যখন সাম্যাবস্থা থেকে 0.3 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, তখন এর বেগ ও ত্বরণের মান কত হবে নির্ণয় করো। তাহলে এটাও তোমার হোমওয়ার্ক, জাস্ট সবই আমাদের হচ্ছে গিয়ে দেয়া, মানে ওরকম কোনো কিছু কঠিন কিন্তু না, জাস্ট আমরা যেগুলো সলভ করে আসছি এই রিলেটেডই। যেগুলো একটু কঠিন লাগবে এগুলো আমি নিজে সলভ করে দেবো, ঠিক আছে। তোমাকে বলছে সরল দোলগতি সম্পন্ন 0.5 গ্রাম বরের একটি কণার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বিস্তার হচ্ছে 5 সেকেন্ড। তার মানে আগেরটার মতোই, আগেরটাও কিন্তু এরকম ইনফরমেশন দেওয়া ছিল যে পর্যায়কাল এত, বিস্তার এত, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে বলছে দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। কণাটির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে, বেগ, ত্বরণ ও হচ্ছে কণাটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে এখানে জাস্ট হচ্ছে নতুন করে একটা ব্যাপার জানতে চাওয়া হয়েছে যে ক্রিয়াশীল বল। তাহলে বলটা হচ্ছে তোমার, বল হচ্ছে তোমার এম এ, ঠিক আছে। তাহলে এম তো তোমার দেওয়া আছে এখানে, তাই না? এম হচ্ছে তোমার 0.5 গ্রাম, 0.5 গ্রাম, গ্রামটাকে হচ্ছে আমরা কেজিতে নিয়ে নেব, 1000 দ্বারা ভাগ করে, কেজি ইন্টু এ। তোমাকে বলছে সাম্যাবস্থান থেকে যখন 4 সেন্টিমিটার দূরে তখন এর উপর ক্রিয়াশীল বল। তাহলে সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার দূরে কণাটির ত্বরণ কত সেটা হচ্ছে আমাদের আগে বের করতে হবে। সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার দূরে কণাটির ত্বরণ কত সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে ত্বরণের সূত্র আমাদের কি জানি? ত্বরণের সূত্র হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস তুমি দিতে পারো, কারণ জাস্ট আমি এখানে সংখ্যাগত মানটা জানলেই হচ্ছে। তাহলে ওমেগার মান হচ্ছে যেটা, এটা আমরা 2π/t বলতে পারি। তাহলে 2π/t, টি এর হচ্ছে তোমার 2 স্কোয়ার এক্স, এক্সের মান তোমাকে বলছে 4 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তাহলে 4 সেন্টিমিটার, তাহলে 4 বসিয়ে দাও। তাহলে 4, যেহেতু আমরা হচ্ছে কি এখানে 10⁻⁻⁻ সেন্টিমিটার, আমরা মিটার নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে ত্বরণটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের ত্বরণটা যেটা হবে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এখান থেকে তুমি ত্বরণটা পেয়ে জাস্ট এখানে মানটা বসিয়ে দিবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো সেম টু সেম আগের ম্যাথটা, একদম সেম টু সেম, হুবহু সেম ম্যাথ, জাস্ট হচ্ছে কি তোমাদের বাসার কাজ। সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ বেগ, এইগুলোর সূত্র কিন্তু আমরা হচ্ছে পড়ে ফেলছি। সর্বোচ্চ বেগের সূত্র কি? বি ম্যাক্সিমাম, যেটা ওমেগা স্কোয়ার, ওমেগা এ। তারপর সর্বোচ্চ ত্বরণের সূত্র কি? ওমেগা স্কোয়ার, হ্যাঁ, ওমেগা স্কোয়ার এ। সর্বোচ্চ বেগ হচ্ছে গিয়ে ওমেগা এ, আর সর্বোচ্চ ত্বরণ যেটা এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। তাই তো ব্যাপারটা। তো এরকমভাবে হচ্ছে তোমরা সবগুলো ম্যাথে হচ্ছে সলভ করবা, সবগুলো ম্যাথই সলভ করবা। ওকে, বলছে যে সরল দোলন গতির বিস্তার 0.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, প্রারম্ভিক দশা 0 ডিগ্রি
এবং 1 মিনিটে 150 বার কম্পন দেয় সেই দুর্বল গতির সমীকরণ লিখো। তাহলে সরল দোলন গতির সমীকরণ আমাদের কীভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি হোমওয়ার্ক। কীভাবে আমাদের হচ্ছে সলভ করব ক্যালকুলেটিভ ব্যাপারটা, আমাদের সমীকরণটা ছিল এরকম x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তো যেহেতু তোমাকে এখানে বলেই দিছে আদি দশা যেটা এটা হচ্ছে 0, তাহলে আমাদের আর হচ্ছে গিয়ে ডেল্টাটা লাগতেছে না, আমি সাম্য অবস্থা থেকে কাউন্ট করতেছি। তাহলে x যেটা x এর মতোই থাকবে, a যেটা এটা হচ্ছে তোমাকে বলছে বিস্তার 5 সেন্টিমিটার, তাহলে 5, ঠিক আছে। আমাদের হচ্ছে কি মিটার যদি নিয়ে যাই তাহলে হচ্ছে 5 × 10⁻²। তো মিটার নেওয়াটা একদম বাধ্যতামূলক না। প্রারম্ভিক দশা হচ্ছে 0, এটা তো আমরা ডেল্টা 0 বসা দিছি। 1 মিনিটে 150টি দুল দেয়, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এই দোলনকালটা বের করে ফেলতে হবে আগের ম্যাথটার মতোই। আমরা 1-2টা স্লাইড আগে এরকম টাইপের একটা ম্যাথ করছিলাম। তাহলে আমাদের টি যেটা টি হচ্ছে তোমার 60/150, ঠিক আছে। এই তো হয়ে গেল। তাহলে তুমি জাস্ট বসায় দাও x ইকুয়াল 5 এইগুলো তাহলে সেন্টিমিটার ইউনিটে আর কি হবে sin 2π তুমি যদি এটা বসিয়ে দাও তাহলে কত পাবা, টি যেটা টিটাকে আমরা একটু ভেঙে লিখে ফেলি, মানে 150 বাই নিচে যেটা টি লিখতাম টিটাকে আমরা উল্টা করে আর কি লিখে ফেলছি 60 × টি। এটা ব্যাপারটা, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা হয়ে গেছে, ঠিক আছে। তুমি জাস্ট এখানে টি এর ভিন্ন ভিন্ন মান বসাও, মান বসায় A to Z তুমি যে কোনো সময়ে তার হচ্ছে কোণার যে সরণ বা তুমি যদি বেগ বের করতে চাও, ত্বরণ বের করতে চাও, খুব ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি সলভ করে দিই। এটাও ইজি কোয়েশ্চেনই, তো তারপর এটা হচ্ছে আমি একটু সলভ করে দিই। এখানে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, যে সরল দোলন গতি সম্পন্ন, ঠিক আছে, একটি বস্তু কণা 2 সেকেন্ডে 60টি দোল সম্পন্ন করে, ঠিক আছে। শুরুতে তাহলে আমরা এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলি, যেহেতু আমাদের দরকার হবে এই কোয়েশ্চেনগুলো। বলছে 2 সেকেন্ডে 60টি দোল সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি তার হচ্ছে দোলনকাল, এই দোলনকালটা কত হবে 2/60, ঠিক আছে, মানে হচ্ছে তোমার 1/30 সেকেন্ড। শুরুতে তার সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় ছিল। তো এই কথাটার মানে কি, এই কথাটার মিনিং হচ্ছে এরকম, যে শুরুতে তার সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় ছিল। আচ্ছা, ধরো তার সাম্যবিন্দু যেটা, এটাকে আমরা ধরে নিলাম তার সাম্যবিন্দু। এই সাম্যাবস্থান থেকে বলছে 5 সেন্টিমিটার দূরে, এই যে x ইকুয়াল তোমার 5 সেন্টিমিটার দূরে সে স্থির অবস্থায় ছিল। তার মানে হচ্ছে তার যে বিস্তার, এই বিস্তারটাই আসলে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, ঠিক আছে। তার যে বিস্তার, এই বিস্তারটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে কণাটা কোথায় স্থির থাকে বলো তো, সরল দোল গতি সম্পন্ন যে কণাটা, এই কণাটা হচ্ছে তার বিস্তারের যে পয়েন্ট, সেই বিস্তারের পয়েন্টে সে স্থির থাকে। সর্বশেষ যে পয়েন্ট, এই পয়েন্টে সে স্থির থাকে। তো তোমাকে বলছে তার সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। সাম্যাবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে সে কী অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি তার যে বিস্তার এটা হচ্ছে 5 সেন্টিমিটার। পরবর্তী যে কোনো মুহূর্তে তার সরণ নির্ধারণ করে এমন একটি সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি যদি সমীকরণটা এখন নির্ণয় করতে চাই, তাহলে আমি হচ্ছে এক্সের ফাংশন রূপে যদি সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে সাইন দিয়ে যদি প্রকাশ করি তাহলে হবে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে তোমার ডেল্টা। তো যেহেতু আমি হচ্ছে মধ্যবিন্দু থেকে তার দশা হিসাব করতেছি, ঠিক আছে, তো সেই জন্য একটা হচ্ছে কি আমি সাইন ফাংশন ইউজ করতেছি, আর এই ক্ষেত্রে তার একটা আদি দশা কিন্তু থাকবে, ঠিক আছে। আমি যদি এটা চিন্তা করতাম যে তার শেষ প্রান্ত থেকে আমি ছেড়ে দিছি, তাহলে আমার হচ্ছে গিয়ে কি এই পয়েন্ট থেকে আমার দশা হিসাব করে কস দিয়েও কিন্তু প্রকাশ করতে পারতাম। তো আমরা যেহেতু বলতেছি শুরু থেকেই যে আমরা এই টাইপের যত ম্যাথ আছে সব হচ্ছে সাইন ফাংশন দিয়ে করব, ঠিক আছে, বা সাইন অনুপাত দিয়ে করব, সেজন্য আমরা মধ্যবিন্দু থেকে হচ্ছে দশাটা কাউন্ট করব, ঠিক আছে। তাহলে আমাদের এ যেটা, এ আসলে 5, এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন ওমেগা টি, তাহলে ওমেগাটা হচ্ছে তোমার 2π/t, তাহলে টি এর মান আমরা পাইছি হচ্ছে 1/30। তাহলে আমি যদি নিচে 1/30 বসাই, এটাকে আমি বলতে পারি 30/1, ঠিক আছে, মানে একসাথে গুণ করে উল্টা করে ফেললাম আর কি। তারপর হচ্ছে গিয়ে ডেল্টা হচ্ছে আদি দশা, যেটা হচ্ছে π/2। এই টাইপের একটা মেথড একটু আগে আমরা করছিলাম আজকের ক্লাসেই, যে হচ্ছে যদি সর্বশেষ পয়েন্টে থাকে তাহলে তার আদি দশা আমরা মুখে মুখে বলে ফেলতে পারি, তার আদি দশাটা হবে π/2, ঠিক আছে। তো তারপরে আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে যেন হয়েছিল আদি দশাটা, এটা π/2, তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি আবার একটু হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আদি দশাটা হচ্ছে তোমার সময় গণনার শুরুতে তার যে দশাটা, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে চিন্তা করি পরবর্তী যে কোনো মুহূর্তে, মানে এখান থেকে ছেড়ে দেওয়ার যে কোনো মুহূর্তে তার হচ্ছে কি সরণ বিষয়ক যে হচ্ছে ইকুয়েশনটা, সেটা তোমাকে বের করতে বলছিল। তারপরে আমি যদি বলি সময় গণনার শুরুতে তার সরণটা কত ছিল, তার সরণটা কিন্তু ছিল তার হচ্ছে কি শেষ প্রান্তে, ঠিক আছে, মানে বিস্তারের সমপরিমাণ সরণ। তাহলে আমি বলতে পারি x = a সমান হচ্ছে এ সাইন ওমেগা টি
যেহেতু আদি দশা বের করতে চাচ্ছি তাহলে টি এর ভ্যালু হচ্ছে তোমার 0, তাহলে ওমেগা টি আসলে 0 হয়ে যাবে, মানে ডেল্টা থাকবে জাস্ট। তাহলে তোমার হচ্ছে কি এখানে এ আর এ হচ্ছে কি সেম, ঠিক আছে, কারণ একদম শেষ পয়েন্টে মানে এখান থেকে যখন ছেড়ে দিছি এই পয়েন্ট থেকে তোমাকে বলছে যে কোনো মুহূর্তে আমি তার সরণ নির্ধারণ করতে চাই, এরকম একটা ইকুয়েশন ফর্ম করো। তাহলে সময় গণনার শুরুতে মানে টি ইকুয়াল যখন 0 তখন তার যে হচ্ছে সরণটা ছিল এটা হচ্ছে তোমার 5 বা যেটাকে আমরা বলছিলাম বিস্তার, ঠিক আছে। তাহলে এ কাটাকাটি করে আসলে আমরা হচ্ছে কি ডেলের যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে তোমার π/2। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা এখানে আর কি এক লাইনে বসিয়ে ফেলছি। তাহলে আমাদের x ইকুয়াল অ্যাকচুয়ালি হবে 5 sin 60 পাই প্লাস হচ্ছে গিয়ে πt, এখানে একটা টিও কিন্তু হবে, ওমেগা টি, টিটা আমি মিসিং করছি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে টি, আচ্ছা 60 πt প্লাস হচ্ছে তোমার π/2, এখানে বসিয়ে দাও। আমাদের টি যেটা মিস হয়েছিল এটা আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, এই তো ব্যাপারটা। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি। তো এই টাইপের ঘুরে ফিরে তোমরা অলরেডি বুঝে গেছো যে আসলে ঘুরে ফিরে কী টাইপের ম্যাথ আসে। এই ম্যাথগুলো এখন আর কি তোমাদের নিজেদের সলভ করতে হবে, ঠিক আছে। কোয়ান্টিটির বেগের রাশিমালা, এখানে একটা ব্যাপার একটু বলে দিই। এখানে তো আমাদের এই কোয়েশনে শুধু এটা চাওয়া হয়েছিল যে সমীকরণটি কেমন হবে তা লিখো, ঠিক আছে। কেমন হতো লেখো, সাম্যাবস্থা থেকে বস্তুটি যদি, আচ্ছা পরবর্তী যে কোনো মুহূর্তে তার সরণ নির্ধারণ করে, তোমাকে এখানে শুধুমাত্র সরণেরটা বের করতে বলছিল, যে কারণে আমরা হচ্ছে সরণটা নির্ধারণ করার জন্য যে কোয়েশনটা দরকার সেটা হচ্ছে আমরা লিখছি। তোমাকে কিন্তু এই কোয়েশনটা এরকমও আসতে পারতো যে বেগ নির্ধারণ করে, ঠিক আছে, বেগ। তো তোমার বাদ বাকি যে কাজটা থাকবে যে বেগ নির্ধারণ করে সেটা হচ্ছে তুমি নির্ণয় করবা, আবার হচ্ছে ত্বরণ হচ্ছে নির্ধারণ করে এই কোয়েশনটাও লিখবা, মানে এই দুইটা হচ্ছে তুমি লিখবা। এটা হচ্ছে তোমার এক্সট্রা আর কি, মানে হোমওয়ার্ক। তারপরে তোমাকে বলছে বস্তুটি যদি সাম্যাবস্থান থেকে দোলন শুরু করতো তাহলে সমীকরণটি কেমন হতো। তাই জাস্ট হয়েছে আদি দশাটা যেটা এটা আর থাকতো না, মানে সেম টু সেমই থাকতো, তোমার ইকুয়েশনটা সেম টু সেমই থাকতো, জাস্ট আদি দশাটা থাকতো না। তোমাকে যদি বলতো যে সাম্যাবস্থান থেকে বস্তুটি যদি তার সাম্যাবস্থান থেকে দোলন শুরু করতো, সেই ক্ষেত্রে তার যে আদি দশাটা মানে ডেল্টা যেটা আমরা বসাইছি, এই ডেল্টা তখন কী হতো, 0 হতো, মানে আমাদের এই π/2 আর থাকতো না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, বলছে কোনো সরল দোল গতি সম্পন্ন কণার সমীকরণ তোমার দেয়া আছে, বেগের রাশিমালা এবং সর্বোচ্চ ত্বরণের মান নির্ণয় করো। তো বেগের রাশিমালা হচ্ছে জাস্ট একবার অন্তরীকরণ করবা, সর্বোচ্চ ত্বরণ যেটা এটা তুমি জাস্ট হচ্ছে নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। ত্বরণের তোমার ইকুয়েশন বের করবা, করে জাস্ট হচ্ছে গিয়ে সর্বোচ্চ ত্বরণ যেটা এটা নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক যেগুলো আমাদের একদম রিপিট কোয়েশ্চেন এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। জাস্ট তাহলে বলতে পারো এতগুলো কোয়েশ্চেন কেন হচ্ছে আমরা এখানে স্লাইডে অ্যাড করলাম, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা যদি এই স্লাইডের ম্যাথগুলো ভালো করে পড়ো তাহলে হচ্ছে তোমাদের নিজেদের যে মানে একটা হচ্ছে শেখার জন্য করা, যে আমি শিখলাম, শেখার জন্য হচ্ছে ধরো 4টা ম্যাথ বা নিয়মটা শিখে আমরা হচ্ছে 4টা ম্যাথ করলাম, বা 4টা ম্যাথ থেকে আমাদের নিয়মটা আয়ত্ত করলাম। তারপরে এগুলো মনে রাখার জন্য কিন্তু প্র্যাকটিস দরকার। তো প্র্যাকটিসের জন্য হয়তো তুমি 2টা 3টা বই ঘাটাঘাটি করতা, এই যে 2টা 3টা বই ঘাটাঘাটি করার যে হচ্ছে সময়টা, এই সময় তুমি জাস্ট এইগুলো হচ্ছে প্র্যাকটিস করলেই হবে। কারণ এই যে স্লাইডগুলো হচ্ছে আমি অ্যাটলিস্ট হচ্ছে 4টা 5টা বা 6টার মতো বই ঘাটাঘাটি করে বানাইছি। তেমন হচ্ছে তোমার ওই যে 6টা বইয়ের গিয়ে ইউনিক ম্যাথ আর খুঁজতে হবে না, তুমি স্লাইডের জাস্ট ম্যাথগুলো করো, বুঝে বুঝে সুন্দর করে করো, এটাই তোমার হচ্ছে ইনাফ, ঠিক আছে। ওকে, তারপর তোমাকে বলছে একটি সরল দোলগতি সম্পন্ন গতি সমীকরণ, এটাও একটা গতি সমীকরণ একদম ডিরেক্ট তোমাকে দেয়া আছে, এর দোলনকাল ও দশা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দশা আসলে কোনটা বলো তো, এর দোলনকাল ও দশা নির্ণয় করো। গতি সমীকরণ হচ্ছে এত, তাহলে আমাদের দোলনকাল হচ্ছে অ্যাকচুয়ালি আর তো কোনো ইনফরমেশন এখানে দেয়া নেই, 4t, ঠিক আছে। তাহলে দোলনকাল আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, কারণ আমরা এটা বলতে পারি এরকম যে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ছিল ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা। তো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা আমরা হচ্ছে তুলনা করতে পারি। জাস্ট এখানে টু যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে কি বিস্তার সাইন ওমেগা টি, ঠিক আছে। ওমেগা টি নর্মাল মানে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে জাস্ট ওমেগা টি থাকে। তো আমরা এখানে দেখতেছি না ওমেগা টি নেই, আছে কি 4t। তার মানে আমি চিন্তা করতে পারি কি ওমেগা টিটা আসলে হচ্ছে কি 4t এর সমতুল্য, ঠিক আছে। ওমেগা টিটা আসলে কি 4t এর সমতুল্য, ঠিক আছে। তো আমরা বলতে পারি ওমেগা টি সমান হচ্ছে তোমার 4t। তাহলে তোমার টি আর টি কাটাকাটি, তাহলে ওমেগা সমান কত দাঁড়াচ্ছে, ওমেগা সমান দাঁড়াচ্ছে তোমার 4, ঠিক আছে। তাহলে ওমেগা সমান যদি তোমার 4 হয় তাহলে ওমেগাটাকে আমরা লিখতে পারি 2π/t। তাহলে 2π/t সমান হচ্ছে তোমার 4। তাহলে সুতরাং আমরা বলতে পারি π/2, ঠিক আছে। তাহলে টি এর ভ্যালু যেটা এটা টি এর ভ্যালু হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে পর্যায়কালের অ্যান্সার আমরা পেয়ে গেছি, বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। এটা হচ্ছে তোমার পর্যায়কালের অ্যান্সার। তো বাদ বাকি যে হচ্ছে কোয়েশ্চেনটা সেটা আর কি বলছিল যে দোলনকাল
ও দশা নির্ণয় করো। ঠিক আছে, আমি যদি বলি আদি দশা এখান থেকে নির্ণয় করা যাবে। আদি দশাটা হচ্ছে তোমার π/6। ঠিক আছে, আদি দশা এই ক্ষেত্রে আমরা আদি দশা বলতেছি। আদি দশা হয়তো আদি দশায় লিখার কথা ছিল, আদি দশা সমান হচ্ছে তোমার π/6। ঠিক আছে, আর দশা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো কত সময় পর তোমাকে দশা বের করতে বলছে এরকম কিন্তু কোনো কিছু দেয়া নেই। তোমাকে যদি বলতো এত সময় পর হচ্ছে দশা কত, তখন আমাদের হচ্ছে কি এই যে সাইনের সাথে পুরা যে অংশটা, এই পুরাটাকে হচ্ছে আমরা দশা বলি। তো যেহেতু কোনো সময় উল্লেখ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো এখানে দশা বলতে হয়তো আদি দশাটাই মিনিং করছে। ঠিক আছে, তাহলে আদি দশার সমান হচ্ছে তোমার π/6। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ছিল। আমরা এই ইকুয়েশন রিলেটেড, ঠিক আছে, ইকুয়েশন x = sin ω t + ডেল্টা, অলওয়েজ আমরা সাইন দিয়ে করতে চেষ্টা করব। তো টি এর ফাংশন হিসেবে মানে হচ্ছে সময়ের ফাংশন হিসেবে আসলে হচ্ছে আমাদের সরণ কীভাবে নির্ণয় করতে পারি, তারপর হচ্ছে বেগ কীভাবে নির্ণয় করতে পারি, ত্বরণ কীভাবে নির্ণয় করতে পারি, সেইগুলো হচ্ছে আমরা দেখলাম। একই সাথে আমরা হচ্ছে কি সরণের ফাংশন হিসেবে কীভাবে বেগ নির্ণয় করতে পারি এবং হচ্ছে তোমার ত্বরণ নির্ণয় করতে পারি সেটাও আমরা দেখলাম। ম্যাক্সিমাম বেগ, ম্যাক্সিমাম ত্বরণ, এগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে কত সময় পর কোনো একটা হচ্ছে গিয়ে কণা কোথায় অবস্থান করবে, মানে এই রিলেটেড মোটামুটি সব কোয়েশনই হচ্ছে আমরা সলভ করতে চেষ্টা করছি। তো তারপরে যদি কোনো কোয়েশন বাদ নেই, তারপর যদি তোমরা বাদ থাকে তো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যেগুলো হোমওয়ার্ক আছে এগুলো তোমরা হচ্ছে একটু নিজ দায়িত্বে সঠিকভাবে করে ফেলিও, কারণ রুলস হচ্ছে আসলে সবই সিমিলার টাইপের মেতেই। তো তোমরা জাস্ট হচ্ছে গিয়ে ক্লাসটা ফলো করার পাশাপাশি যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন সবই হচ্ছে তোমাদের কমপ্লিট হবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার জন্য অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।